চরিত্র সম্পর্কে জানতেছেন, গল্পের কিছু অংশ নিয়ে আগাচ্ছেন। আজকের গল্পটার আমরা 3টে বা 4টা অংশ দেখব, ঠিক আছে? একটা গল্পের 3টে বা 4টা পার্ট আজকে দেখব। তো জাস্ট এইটা একটু মনে করবেন যে আপনি একটা গল্প মানে মনে করেন যে একটা সিনেমা দেখতেছেন অথবা একটা গল্প আমি বলতেছি, আপনি শুনতেছেন গল্পটা, এইরকম মনে করলে আসলে এটা পড়াটা খুব সহজ হবে। ওকে, যাই হোক, আমি আর কথা বাড়াবো না। তো একটু যে আইন আর মুখস্থ নয়, এই কনসেপ্টটা আমরা শেষে জিজ্ঞেস করবো যে আসলে আইন না মুখস্থ করেও পড়া যায় কিনা। ওকে, আর যারা লাইভটা শেয়ার দিবেন তাদের জন্য হচ্ছে 15 জানুয়ারির পরে আমাদের একটা প্র্যাকটিক্যাল কোর্স শুরু হচ্ছে, শর্ট কোর্স, প্র্যাকটিক্যাল শর্ট কোর্স, অর্থাৎ কোর্টের যে নিয়ম কানুন, কোর্টের যে প্র্যাকটিক্যাল বিষয়গুলো এর উপর ভিত্তি করে একটা শর্ট কোর্স চালু করতে যাচ্ছে। শর্ট কোর্স, এই শর্ট কোর্সটা যারা শেয়ার দিয়ে ডান লিখবেন তাদের জন্য এই কোর্সটা ফ্রি থাকবে 15 জানুয়ারির পরে। ওকে, আচ্ছা, এই একটা বিষয়। আর একটা যে বিষয় বলতে চাচ্ছি সেটা হচ্ছে আপনারা কে কোথা থেকে যুক্ত হয়েছেন সেটা একটু জানাবেন। আপনার প্রতিষ্ঠান, কোন প্রতিষ্ঠানে পড়াশোনা করতেছেন অথবা কোন বারে আছেন সেটা একটু জানাবেন। তো যাই হোক, যেহেতু বলেছিলাম আমরা একটা গল্প বলবো বা একটা গল্প দেখবো আজকে টোটাল লেকচারে, তো সুতরাং গল্পটার হতে হলে একটা চরিত্র লাগে। তো আমরা একটা চরিত্র নিয়ে নিই। আমি সাধারণত কমনলি 2টা চরিত্র নিই, আপনারা আগেই জানেন যে এ আর বি, ঠিক আছে? এ আর বি। এখন এতে আপনারা আবুলকে কল্পনা করতে পারেন, আবুল নামে এক ব্যক্তি, আর বিতে বাবুল নামে এক ব্যক্তিকে কল্পনা করেন যে এই দুই ব্যক্তি, দুইটা হচ্ছে আমাদের আজকের গল্পের মূল চরিত্র। এবং এই 1-2টা চরিত্র থেকে আমরা একদম আমাদের ক্লাসের সবকিছু শেষ করে ফেলবো। প্রথম আমরা যে কাজটা করবো যে পার্ট বাই পার্ট, গল্পের পার্ট বাই পার্ট করবো একটা, আর একটা হচ্ছে প্রথম আমরা করবো একটা কঙ্কাল তৈরি করার চেষ্টা করবো, তারপর তাতে মাংস দেবো। ওকে, তার একটা সুঠম দেওয়া হয়ে যাবে, আশা করি বুঝেছেন। এখন আমরা যে বিষয়টা বলবো, তাহলে আবুল এবং বাবুল এটা হচ্ছে 2টা আমাদের গল্পের চরিত্র। তো এই 2টা চরিত্রের মধ্যে মনে করেন এদের মধ্যে একটা দ্বন্দ্ব। সাধারণত কি হয় যে দেখবেন যে দেওয়ানি যে মামলাগুলো, এগুলো ম্যাক্সিমাম অনেক মামলা জমি জমা সংক্রান্ত। তাহলে এদের মধ্যে একটা জমি জমা সংক্রান্ত দ্বন্দ্ব হলো, এই একটা জমি একটা প্রপার্টি, এই প্রপার্টি রিলেটেড দ্বন্দ্ব হলো কার মধ্যে? এই আবুল এবং বাবুল নামে ব্যক্তির মধ্যে। এখন এই বাবুল করলো কি, আবুলকে এই জমি থেকে উচ্ছেদ করে দিয়েছে। উচ্ছেদ করে দিয়েছে কাকে? এই বি কাকে উচ্ছেদ করে দিয়েছে? একে উচ্ছেদ করে দিয়েছে। এখন এ কি করবে? এ তো প্রচন্ড পরিমাণ সংক্ষুব্ধ হলো। সে চিন্তা করলো যে আসলে আমার এখন মামলা করা প্রয়োজন। এই কিন্তু আমরা গল্পের মূল পয়েন্টে অর্থাৎ সিপিসিতে চলে যাচ্ছি। সে কি বললো? আমার মামলা করা প্রয়োজন। এটা কে চিন্তা করতেছে? আবুল। এবার আগেই বলেছি যে আপনি আইন পড়তেছেন, এই মাথা থেকে বাদ দেন, এবার দেখেন যে আসলে আইনটা পড়া যায় কিনা। তাহলে যখন একজন ব্যক্তি চিন্তা করবে যে তার মামলা করতে হবে, তখন আসলে তার দেখতে হবে যে বিষয়বস্তুটা যেটা আছে, যে বিষয়বস্তুটা নিয়ে তিনি মামলা করতে চাচ্ছেন, এই বিষয়বস্তুটা কি বিষয়বস্তু। এখন দেখেন এটা হচ্ছে সম্পত্তি রিলেটেড বিষয়। তাহলে আমরা জানি কি সম্পত্তি রিলেটেড বিষয় সেকশন 9 অফ সিপিসি, সেকশন 9 অনুযায়ী সম্পত্তি এবং অধিকার রিলেটেড বিষয়গুলো কি করতে হয়? এগুলো দেয়ানি মামলা করতে হয় এগুলোর ব্যাপারে, বা এগুলো দেয়ানি রিলেটেড অধিকার। সুতরাং এই ক্ষেত্রে আপনার দেয়ানি মামলা করতে হবে। তাহলে সম্পত্তি রিলেটেড বিষয় বা অধিকার রিলেটেড বিষয়ে কি করতে হবে? দেয়ানি মামলা করতে হবে। তাহলে আবুলের যে প্রথম বিষয়টা, যে তিনি একটা মামলা করতে যাচ্ছেন, তাহলে তার মামলা করতে হবে কি মামলা? দেয়ানি মামলা করতে হবে। ওকে, এইটা হচ্ছে প্রথম কথা। এরপরে যে দ্বিতীয় বিষয়টা, তাহলে আবুল তার প্রথম সলিউশনটা পেল যে তার সম্পত্তি থেকে যেহেতু উচ্ছেদ করছে, তার একটা দেয়ানি মামলা করতে হবে। এখন তার কাছে কি মনে হবে বলেন তো, যে সে মামলাটা আসলে কিভাবে করবে? ঠিক আছে, আপনি যখন একটা সলিউশন পেলেন তখন কিন্তু আর একটা প্রবলেম এসে দাঁড় হবে, মানে হাজির হবে যে এখন আপনি কি করবেন। তাহলে তার দ্বিতীয় প্রশ্নটা যেটা তার কাছে, সেটা হচ্ছে সে কিভাবে মোকদ্দমাটা শুরু করবে। এখন এই মোকদ্দমাটা কিভাবে শুরু করবে এইটা বলা আছে সেকশন 26 অফ সিপিসি, সেকশন 26। এবং আরেকটা জায়গায় বলা আছে অর্ডার 4 রুল 1, এইখানে বলা আছে আরজি দাখিলের মাধ্যমে। কি বলা আছে? আরজি দাখিলের মাধ্যমে আপনার, বা প্লেইন দাখিলের মাধ্যমে আপনার মোকদ্দমাটা করতে হবে। তাহলে কি পেল? তার মোকদ্দমাটা করতে হবে আরজি দাখিলের মাধ্যমে। তাহলে আমাদের আজকের গল্পের প্রথম অংশটা হচ্ছে আরজি রিলেটেড, অর্থাৎ আরজি রিলেটেড বা একটা মোকদ্দমা, এটা আরজি বাদ দিই, আমরা একটা মোকদ্দমা কিভাবে আবুল সাহেব একটা মোকদ্দমা শুরু করবেন, একটা দেওয়ানি মোকদ্দমা, সেটা হচ্ছে আমাদের প্রথম পার্ট। তারপর সেকেন্ড পার্ট দেখবো, তারপর থার্ড পার্ট দেখবো। এই 3টা পার্ট দেখার পরে তারপর এটাকে আমরা একটু একদম 1 বা 2 মিনিটে আমরা একটু রিভাইজ দিব। ওকে, তাহলে আমাদের গল্পের প্রথম পার্টে আমরা চলে আসলাম। প্রথম পার্টটা কি? প্রথম পার্টটা হচ্ছে আবুল কিভাবে মামলাটা করবে। তাহলে আবুল মামলাটা করবে আরজি দাখিলের মাধ্যমে। কোথায় পেলাম? সিপিসি সেকশন 26 অর্ডার 4 রুল 1 অনুযায়ী আমরা কি করব? আরজি দাখিলের মাধ্যমে মোকদ্দমাটা করতে হবে। এখন যে বিষয়টা,
সেটা হচ্ছে তাহলে আবুল তো ধরেন আমার মতো আবুল, ঠিক আছে, সে তার তো আসলে আইন রিলেটেড জ্ঞান নাই, তখন সে কি করবে, তাহলে আরজিটা তিনি কিভাবে লিখবেন, এটা হচ্ছে তার কাছে একটা প্রশ্ন। এখন তিনি চিন্তায় পড়ে গেলেন যে আমার তো আরজি দাখিল করতে হবে, আরজিটা কিভাবে লিখবো বা আরজির ভিতরে আমি কি কি জিনিস ইনক্লুড করব। তাহলে এখন আবুল যদি এইটা জানতে পারে যে আরজির মাধ্যমে, আরজির মধ্যে তিনি কি কি জিনিস ইনক্লুড করবেন, কি কি বিষয় নিয়ে আসবেন, তাহলে তার কি করা হবে, আরজির লেখাটা তার জন্য সহজ হবে। এই কারণে এখন আমরা দেখবো যে আরজিটা আসলে কিভাবে লিখতে হয়, বা আবুল সাহেব, আবুল আর বাবুল চরিত্রটা মনে রাখবেন, এ আর বি চরিত্রটা। তাহলে কি করব, এবার আমরা দেখবো আবুল সাহেব তার আরজিটা কিভাবে লিখবেন, এইটা কিভাবে উনি লিখবেন সেইটা একটু দেখি। ওকে, আচ্ছা, তার আগে আবার একটা রিকোয়েস্ট, আপনারা যারা যুক্ত হয়েছেন, অনেকজনে ক্লাস দেখতেছেন, আপনারা হচ্ছে কাইন্ডলি ক্লাসটা শেয়ার করে দিবেন, এবং কে কোথা থেকে যুক্ত হয়েছেন, কোন বার অথবা কোন কলেজ থেকে অথবা কোন ইউনিভার্সিটি থেকে একটু কমেন্টে মেনশন করবেন। আর একটা বিষয়, এটা হচ্ছে আমাদের বার কাউন্সিল প্রিলি ব্যাচের প্রথম ক্লাস, আপনাদের যদি কেউ চান অ্যাডমিট হতে পারেন এখনো, এক। আর 2 নম্বর বিষয়টা হচ্ছে যারা শেয়ার দিয়ে ডান লিখবেন বা শেয়ার দিবেন, তাদের জন্য হচ্ছে আমাদের 15 তারিখের পর থেকে, জানুয়ারির 15 তারিখের পর থেকে একটা কোর্স রান হবে আইনের প্র্যাকটিক্যাল বিষয়গুলো নিয়ে। এই কোর্সটা আপনাদের জন্য ফ্রি থাকবে। ওকে, আজকের ক্লাস এবং নেক্সট আর একটা ক্লাস, এই 2টা ক্লাস যারা শেয়ার দেবেন তাদের জন্য। ওকে, আচ্ছা, যাই হোক, তাহলে এই হচ্ছে আমাদের প্রথম বিষয়। তাহলে আরজিতে কি বিষয়গুলো থাকবে, এই বিষয়গুলো আমরা একটু দেখি। এখন আরজিতে কি বিষয়গুলো থাকবে, বা আরজিতে আবুল সাহেব যখন আরজি পেলাম, আরজি লিখবেন, আরজি দ্বারা মামলাটা চালু করবেন, শুরু করবেন, তাহলে আরজিতে তিনি কি বিষয়গুলো ইনক্লুড করবেন, এইটা তার কাছে একটা বড় প্রশ্ন। তাহলে আরজিতে তিনি কিভাবে লিখবেন, এইটা সম্পর্কে আমাদের বলা আছে অর্ডার 6, অর্ডার 7। অর্ডার 6 এবং 7 অনুযায়ী তিনি প্লেইনটে কিভাবে লিখবেন, এই বিষয়টা বলা আছে। এখন এইখানে একটা মাথায় রাখতে হবে যে কিছু বিষয় আছে কমন, যেটা প্লেইন্ট এবং ব্লিডিংস উভয় ক্ষেত্রে কাজে লাগে, এইটা বলা আছে 6 এ। আর 7 এ বলা আছে কি শুধুমাত্র প্লেইন্ট নিয়ে। তাহলে কিছু বিষয় আছে, এগুলো মনে রাখার আপাতত দরকার নাই, দেখবেন শেষে এমনি আপনি বুঝতে পারছেন। তারপর একটু বলি, সেটা হচ্ছে অর্ডার 6 এ আছে কি, যেটা প্লেইন্ট এবং হচ্ছে রিটেন স্টেটমেন্ট রিলেটেড, যেটাকে আমরা প্লিডিংস বলি। তাহলে প্লেইন্ট এবং রিটেন স্টেটমেন্ট উভয় বিষয়টা কিভাবে লিখবেন, বা কমন কিছু বিষয় আছে, কমন কিছু ফিচার আছে, এইটা বলা আছে অর্ডার 6 এ। আর অর্ডার 7 এ শুধুমাত্র প্লেইন্ট। তাহলে আমাদের অর্ডার 6 এবং 7 দুটোটাই দেখতে হবে। তাহলে অর্ডার 6 এ আমরা কি কি দেখব, যে আবুল যখন তার একটা মামলার আরজি দাখিল করবে, এই আরজি লিখবে, আরজিতে তিনি কি কি ইনক্লুড করবেন, এটা অর্ডার 6 এ কি আছে, অর্ডার 7 এ কি আছে, এটা একটা দেখব। তাহলে আমরা প্রথম বিষয়টা, যে আমাদের গল্পের প্রথম পার্টটা হচ্ছে কি, আমাদের গল্পের প্রথম পার্ট হচ্ছে যে একজন ব্যক্তি একটা দেয়ানি অধিকার ক্ষুণ্ণ হলো, সে কিভাবে মামলাটা করবে, এইটা আমরা প্রথম পার্টে শিখব। তাহলে প্রথম যে বিষয়টা, সেটা হচ্ছে এইখানে বলা আছে রুল 2 অফ অর্ডার 6, সিপিসির অর্ডার 6 এর রুল 2 এ বলা আছে যে এইখানে থাকবে শুধু ম্যাটেরিয়াল ফ্যাক্ট। কি থাকবে, ম্যাটেরিয়াল ফ্যাক্ট। এই আরজিতে থাকবে কি, ম্যাটেরিয়াল ফ্যাক্ট, অর্থাৎ গুরুত্বপূর্ণ ঘটনাগুলো থাকবে আরজিতে, এবং আরজিতে কোনো সাক্ষ্য থাকবে না। তাহলে আরজিতে কি থাকবে না, কোনো সাক্ষ্য থাকবে না, এই আরজিতে থাকবে গুরুত্বপূর্ণ ঘটনা। গুরুত্বপূর্ণ ঘটনা কি, আপনার কবে জানানো হচ্ছে, আমি বললাম যে তাকে জমি থেকে উচ্ছেদ করেছে, তাহলে জমি থেকে কিভাবে উচ্ছেদ করলো, কখন উচ্ছেদ করলো, এই যে বিষয়গুলো সংক্ষেপে যে গুরুত্বপূর্ণ যে সকল বিষয়গুলো ইনক্লুড করা প্রয়োজন এই ঘটনাটা বোঝার জন্য, এই বিষয়গুলোই হচ্ছে তার এই আরজিতে থাকবে। এক সেকেন্ড যে বিষয়টা, সেটা হচ্ছে দেখবেন এইখানে আরজিতে তারিখ, টাকার পরিমাণ, এই সব বিষয়গুলো থাকে। তাহলে এইরকম যদি কোনো বিষয় থাকে, কোনো তারিখ উল্লেখ করতে হয়, বা টাকার পরিমাণ উল্লেখ করতে হয়, বা কোনো সংখ্যা উল্লেখ করতে হয়, এই বিষয়গুলোই আরজিতে কি করতে হবে, দুইটা ফরম্যাট আছে, একটাকে বলি আমরা অঙ্কে লেখা, আর একটাকে বলি কথায় লেখা। তাহলে এখানে আমরা কি লিখবো, অঙ্কে লিখবো, অঙ্কে। তাহলে এই যে আবুল, উনি যখন আরজিটা লিখবেন, আরজি লেখার ক্ষেত্রে ওনার প্রথম যে বিষয়টা লক্ষ্য করতে হবে, রুল 2 অর্ডার 6 অনুযায়ী, যে ওনার ম্যাটেরিয়াল ফ্যাক্ট বা গুরুত্বপূর্ণ ঘটনাটা লিখতে হবে এখানে শুধু, এবং এখানে কোনো সাক্ষ্য প্রমাণের কোনো কথা এখানে লিখবে না, এবং এখানে যদি তারিখ, টাকার পরিমাণ থাকে বা কোনো সংখ্যার দেওয়ার বিষয় হয়, তাহলে এটা অবশ্যই তিনি অঙ্কে লিখবেন, কথায় লিখবেন না। তাহলে এই আরজির প্রথম অংশটা কিন্তু তিনি পেয়ে গেলেন, যে কি ইনক্লুড করবেন, ঘটনাটা কিভাবে উল্লেখ করবেন, সংখ্যায় লিখবেন না কথায় লিখবেন, এটা কিন্তু আবুল সাহেব পেয়ে গেলেন। ওকে, এবার যে বিষয়টা, সেটা হচ্ছে এইটা একটা ওভারঅল কথা বললাম বা ওভারঅল আইডিয়া দিলাম। এখন ওভারঅল আইডিয়া ছাড়া আপনি যদি আমরা একটু স্পেসিফিক বলি,
আরো একটু সুনির্দিষ্টভাবে বলি, তাহলে এই সুনির্দিষ্টভাবে বলাটা আছে রুল অনে। অর্ডার 7 এর রুল অনে বলা আছে। অর্ডার 7 এর রুল অনে 9টা পার্টিকুলার্স বা 9টা বিষয়ের কথা বলা আছে, 9টা বিষয়। অর্ডার অনে অর্ডার 7 এর রুল একে 9টা বিষয়ের কথা বলা আছে, 9টা পার্টিকুলার্স এর কথা বলা আছে যে একটা আরজিতে এই 9টা বিষয় ইনক্লুড করতেই হবে। এই 9টা বিষয় কি আপনারা একটু ব্যারাক থেকে দেখে নেবেন, আমি সংক্ষেপে কয়েকটা বিষয় বলি। যেমন বাদী বিবাদীর নাম থাকতে হবে, তিনি কোর্টের কাছে কি রেমেডিটা চান সেটা থাকতে হবে, কোর্টের এক্টের মধ্যে আছে কিনা সেটা দেখাতে হবে, ঠিক আছে। এই যে আনুষঙ্গিক বিষয়গুলো, এই রকমের 9টা বিষয়ের কথা বলা আছে, ঠিক আছে। এই 9টা বিষয় তার মাথায় রেখে হচ্ছে কি করতে হবে, তার আরজিটা লিখতে হবে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে একটা ওভারঅল কনসেপ্ট, আর এটা হচ্ছে আরেকটু স্পেসিফিক কনসেপ্ট আরজি লেখার বলে দিল। এরপর যে বিষয়টা সেটা হচ্ছে যদি সম্পত্তি রিলেটেড মামলাটা হয়, তাহলে দেখেন আমরা যে উদাহরণটা দিয়েছি আবুল এবং বাবুলের মধ্যে, এই মামলাটা কি রিলেটেড, সম্পত্তি রিলেটেড। তাহলে মামলাটা যদি সম্পত্তি রিলেটেড হয়, এটা সম্পত্তি আবার দুই প্রকার, স্থাবর ও অস্থাবর। তাহলে যদি স্থাবর সম্পত্তি রিলেটেড হয়, তাহলে রুল 3 অনুযায়ী এই সম্পদের এক্সাক্ট বিবরণটা দিতে হয়, যে সম্পত্তির মৌজা নাম্বার কত, পর্চা নাম্বার কত, অর্থাৎ এই সম্পত্তিটা বা স্থাবর সম্পত্তিটা যেখানে আছে এই জায়গাটা যেন আইডেন্টিফাই করা যায়, ঠিক আছে। তাহলে কি এই স্থাবর সম্পত্তি আইডেন্টিফাই করার জন্য এটার মৌজা নাম্বার, তারপর হচ্ছে এটার আমরা পূর্বে পশ্চিমে কোথায় কি আছে এই বিষয়গুলো, অর্থাৎ এটাকে সুনির্দিষ্টভাবে এটা নির্ধারণ করার জন্য এখানে সীমানা বা হচ্ছে মৌজা নম্বর, পর্চা নম্বর, এই বিষয়গুলো মৌজা নম্বর বা আরো যে সকল সুনির্দিষ্টভাবে বোঝার জন্য যে সকল নম্বর বা যে সকল আইডেন্টিফিকেশন প্রয়োজন, সেই আইডেন্টিফিকেশন গুলো বা সেই নির্ধারণগুলো এখানে উল্লেখ করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা কি পেলাম যে আরজিতে কি উল্লেখ করবে, আবুল কিন্তু মোটামুটি তিনি পাচ্ছেন। এরপর যে বিষয়টা সেটা হচ্ছে এই যে আরজিতে যে বিষয়গুলো উল্লেখ করবে, এই উল্লেখ করার পাশাপাশি বা উল্লেখ করার এই উল্লেখ করার পাশাপাশি এখন একটা বিষয় আসে, সেটা হচ্ছে স্বাক্ষরের বিষয়। কি আসে, স্বাক্ষর। এখন আপনি যে আরজিটা লিখছেন, আবুল সাহেব যে আরজিটা লিখছেন, তাহলে আবুল সাহেবের একটা স্বাক্ষর করা প্রয়োজন। এটা সাধারণভাবে আমরা বুঝেই থাকি যে আপনি যখন একটা অ্যাপ্লিকেশন করেন, এটা বা একটা আবেদন করেন, যে কোনো ইনফর্মাল বা ফর্মাল, এখানে আপনার কি আবেদনের নিচে আপনি যে লিখেছেন এটা একটা স্বাক্ষর থাকা প্রয়োজন হয়। তাহলে এখন কথাটা হচ্ছে এখানে স্বাক্ষরটা করবেন কি, ঠিক আছে। এখন এইখানে বিষয়টা হচ্ছে যে স্বাক্ষরের বিষয়টা বলা আবার অর্ডার 6 এ, কারণ স্বাক্ষর দুইটা জায়গায় লাগে, লিখিত জবাবেও লাগে আবার প্লেইনটেও লাগে, আরজিতেও লাগে, লিখিত জবাবেও প্রয়োজন হয়। তাহলে আমি বললাম যে কমন কিছু বিষয়, যে বিষয়গুলো লিখিত জবাব এবং আরজি উভয় জায়গায় লাগে, সেই বিষয়টা বলা আছে অর্ডার 6 এ। তাহলে এই যে স্বাক্ষর বিষয়টা কোথায় লাগে, দুইটা জায়গায় লাগে। এখন আমরা দেখব এখানে স্বাক্ষরটা দিবেন কি। তো আমরা যদি অর্ডার 6 এর রুল 14 অনুসরণ করি, রুল 14টা একটু দেখি, তাহলে এখানে বলা আছে স্বাক্ষর কে দিবেন। এখানে বলা আছে স্বাক্ষর দিবেন কে, স্বাক্ষর দিবেন পক্ষ এবং আইনজীবী, পক্ষ এবং আইনজীবী। এখন যদি কারো আইনজীবী না থাকে তাহলে তো তিনি নিজে দিবেন, আর যদি আইনজীবী থাকে তাহলে তো আইনজীবী এবং পক্ষ উভয় কি করবেন, এই যে আরজিতে যে সকল বিষয় ম্যাটেরিয়াল ফ্যাক্ট, তারপর স্পেসিফিক পার্টিকুলার্স, সীমানা, মৌজা নম্বর যদি থাকে, আনুষঙ্গিক বিষয় লেখার পরে এখানে একটা স্বাক্ষর প্রয়োজন, এই স্বাক্ষরটা দিবেন পক্ষ এবং আইনজীবী। এখন যে বিষয়টা আছে সেটা হচ্ছে এইটাকে আমরা বলি সত্যপাঠ বা সত্যতা প্রতিপাদন। এইটা আবার কি, এই যে আপনি একটা আরজিতে বিভিন্ন বিষয় ইনক্লুড করলেন, এখানে আপনি ম্যাটেরিয়াল ফ্যাক্টটা বললেন, আরো অনেক বিষয় ইনক্লুড করলেন। এখন যে বিষয়গুলো ইনক্লুড করেছেন এগুলো সত্য কিনা এই সম্পর্কে আপনি একটা বয়ান দিলেন, যে হ্যাঁ এই যে উপরোক্ত যে বিষয়গুলো এগুলো আমার জ্ঞান মতে সত্য, এই রকমের যে একটা কথা বলে, এইটাকে বলা হয় সত্যতা প্রতিপাদন বা সত্যপাঠ। এই যে সত্যপাঠটার এখন একটা বিষয় আছে, যে সত্যপাঠটা কে করবে, এইখানে সত্যপাঠটা কে করবে, এইটা বলা আছে অর্ডার 6 এর রুল 15-তে। রুল 15 অনুযায়ী এইখানে সত্যপাঠ করতে পারে সংশ্লিষ্ট পক্ষ, তার মানে পক্ষ যারা থাকেন তারা সত্যপাঠ করতে পারে, অথবা এই পক্ষদের মধ্যে যে কেউ, পক্ষদের মধ্যে একজন, অথবা এই বিষয় সম্পর্কে যার পরিচিত ব্যক্তি বা যার জানা আছে এই বিষয় সম্পর্কে পরিচিত ব্যক্তি, এরা কি করবে, এটাকে একটা ভেরিফিকেশন অথবা একটা সত্যপাঠ করে দিবে। তাহলে কিন্তু মোটামুটি আরজিটা রেডি হয়ে গেল, ঠিক আছে। তাহলে কি হলো, এই যে আপনার আবুলের আরজিটা রেডি হয়ে গেল। তাহলে আবার একটু আমরা
রিপিট করি। কিভাবে রিপিট করি? আবুল উনি একটা মোকদ্দমা করবেন, তাহলে যেহেতু উনি মোকদ্দমা করতে যাচ্ছেন, উনি এখন মোকদ্দমা কিভাবে শুরু করবেন এইটা ওনার জানা নাই। এটা আমরা জানতে পারলাম যে এটা আরজি দাখিলের মাধ্যমে মোকদ্দমাটা শুরু হবে। ওকে, সুন্দর কথা। এরপর কি আরজিটা কিভাবে আপনি লিখবেন? আরজিটা লিখতে হলে আমার অর্ডার 6 এবং অর্ডার 7 প্রয়োজন। অর্ডার 6 এ কি আছে? অর্ডার 6 এ যে বিষয়গুলো আছে আরজি রিলেটেড, একদম যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো বলেছি। অর্ডার 7 এ যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো বলছি, আরো বলবো। তাহলে এইভাবে উনি আরজিটা রেডি করে ফেললেন। তাহলে আবুল সাহেবের প্রথম অংশে, মানে আমাদের যে গল্পের যে বললাম যে গল্পের প্রথম অংশের আরজিটা রেডি হয়ে গেল। এখন আরজিটা রেডি হওয়ার পরে কি হবে এই বিষয়টা আমরা দেখবো। এতটুকু বুঝছেন কিনা, এতটুকু বিষয় নিয়ে কার কোনো প্রশ্ন আছে কিনা? যদি প্রশ্ন থাকে তাহলে অবশ্যই করতে পারেন, আর যদি প্রশ্ন না থাকে তাহলে কেমন লাগতেছে আসলে বোঝা যাচ্ছে কিনা একটু জানাবেন। আর যারা শেয়ার দিবেন, শেয়ার দিয়ে ডান লিখবেন। এবং হচ্ছে যারা শেয়ার দিবেন তাদের জন্য হচ্ছে 8 ক্লাস এবং 26 তারিখে আমরা আরেকটা ফ্রি ক্লাস দেব। এই দুইটা ক্লাস যারা শেয়ার দিবেন তাদের জন্য আমাদের 15 জানুয়ারি যে একটা প্রোগ্রাম শুরু হচ্ছে প্র্যাকটিক্যাল, এটা তাদের জন্য ফ্রি থাকবে। ওকে, একদম ফ্রি। এখানে শর্ট কোর্স থাকবে, শর্ট কোর্সটা টোটালি ফ্রি, উইদাউট কোনো রেমুনারেশন। ওকে ওকে, তাহলে দেখেন বিষয়টা উইদাউট এনি ফিস। দেখেন বিষয়টা বোঝা গেল কিনা? তাহলে আমরা আরজিটা রেডি করে ফেললাম। এখন এই আরজিটা রেডি করলে ওকে আবুল, যার হচ্ছে জমি জমা, যাকে হচ্ছে উচ্ছেদ করা হয়েছে তার জমি থেকে, এখন আবুল কি করবেন? এই আবুল আরজিটা রেডি হওয়ার পরে তিনি যে কাজটা করবেন সেটা হচ্ছে রুল 9 অনুযায়ী সিপিসির অর্ডার 7 এর এই অর্ডারগুলো কিন্তু আলাদা করে লিখছে, এইভাবে লিখে নেবেন। আচ্ছা, একটা প্রশ্ন করেছেন, এটা একটু পরে আপনি উত্তর পাবেন, ডন্ট ওয়ারি, একটু পরে উত্তর পাবেন। তাহলে রুল 9 অনুযায়ী আমরা কি লিখব? রুল 9 অনুযায়ী আমরা দেখব এখানে বলা আছে প্রদান কেরানি, প্রদান কেরানি। তাহলে আরজিটা আপনি কার কাছে দিবেন? আদালতের প্রধান কেরানির কাছে। তাহলে এইটাকে আবার আমরা প্রচলিত ভাষায় বলে থাকি সেরেস্তাদার। প্রচলিত ভাষা বললে ভুল হবে। এই সিপিসি বা দ্য কোড অফ সিভিল প্রসিডিউর রিলেটেড সিআরও নামে একটা আছে বিধান। এই সিআরও, সিভিল রুলস এন্ড অর্ডার যেটাকে বলি, এই সিআরও আপনার হচ্ছে রুল সিআরওর ভলিউম 1 রুল 55, এইখানেও সেরেস্তাদার শব্দটা ব্যবহার করা হয়েছে। এখানেও কি বলা হয়েছে? সেরেস্তাদার শব্দটা ব্যবহার করা হয়েছে। তাহলে আরজিটা আপনি দাখিল করবেন কার কাছে? আরজিটা রেডি করে আবুল সাহেব দাখিল করবেন সেরেস্তাদারের কাছে। সেরেস্তাদার কি করবেন? সেরেস্তাদার দেখবেন যে আরজির পার্টিকুলারস গুলো ঠিক আছে কিনা, সবকিছু ঠিকঠাক মতো করেছেন কিনা, এই রুল 55 অনুযায়ী পরীক্ষা করবে। পরীক্ষা, এই আরজিটাকে পরীক্ষা করবে। আরজিটাকে পরীক্ষা করে যদি দেখে হ্যাঁ আরজি দাখিল করা এবং আরজির পার্টিকুলার সবকিছু ঠিক আছে, তখন তিনি এটাকে গ্রহণ করবেন। ঠিক আছে, তাহলে কি করবেন দেখেন, যখন আরজিটা রেডি হয়ে গেল, রুল 6 এবং অর্ডার 6 এবং অর্ডার 7 এর যে পার্টিকুলারস গুলো বললাম এইগুলো অনুযায়ী আরজিটা রেডি হয়ে গেল। আরজিটা রেডি হওয়ার পরে আবুল সাহেব কি করবেন? আরজিটা দাখিল করবেন। কোথায় দাখিল করবেন? এই যে আদালতের প্রধান কেরানি অথবা সেরেস্তাদারের কাছে, যেটাই আমরা বলি না কেন। এখন সেরেস্তাদার কি প্রচলিত এবং হচ্ছে সিআরওতে বলা আছে সেরেস্তাদার নামটা। ঠিক আছে, এখন এটা কি করবে? এটা পরীক্ষা করবে। পরীক্ষা করে উনি যদি দেখে সবকিছু ঠিকঠাক আছে তাহলে এটাকে গ্রহণ করবে। ঠিক আছে, এতটুকু। তাহলে আরজিটা কিন্তু গ্রহণ হয়ে গেল আপাতত দৃষ্টিতে। ওকে, আচ্ছা, এবার যে বিষয়টা আমরা দেখবো। হ্যাঁ, থ্যাংক ইউ, অনেকে কমেন্ট করছেন যশোর থেকে দেখছেন। আচ্ছা, আপনাদের কে কোথা থেকে যুক্ত হয়েছেন, কে কোন বার অথবা হচ্ছে আপনার শিক্ষা প্রতিষ্ঠানের নামগুলো উল্লেখ করতে পারেন, আমরা অবশ্যই আপনাদের রেসপন্স করবে। এবং যারা বার কাউন্সিল প্রিলি প্রিপারেশন নিতে চাচ্ছেন তারা এই ব্যাচটায় কন্টিনিউ করতে পারেন চাইলে। আর যারা রিটেন নিচ্ছেন দিবেন তারা 26 তারিখের ব্যাচ আছে, 26 তারিখের ডিসেম্বরের, এই ব্যাচটায় কন্টিনিউ করতে পারেন। এবং আপনারা ক্লাস কেমন লাগছে সেটা জানাবেন এবং শেয়ার দিয়ে অবশ্যই ডান লিখুন। ওকে, তো এই বিষয়গুলো আমরা পেলাম। এখন যে বিষয়টা দেখব সেটা হচ্ছে তাহলে আরজিটা আপাতত দৃষ্টিতে অ্যাকসেপ্ট করলো কে? সেরেস্তাদার। সবকিছু দেখে অ্যাকসেপ্ট করার পরে এখন আরজিটা, হ্যাঁ বাগেরহাট থেকে যুক্ত হয়েছেন আরেকজন, যাই হোক, এখন আরজিটা কি করবে, এরপর কি হবে এই বিষয়টা দেখলাম। আপাতত মনে হয় এতটুকু বিষয় আপনারা বুঝেছেন। কোনো বিষয় না বুঝলে একটু কমেন্ট করবেন, আমি আবার রিপিট করবো। ওকে, এখন যখন আরজিটা সেরেস্তাদার গ্রহণ করলো, এরপরে তিনটা বিষয় হতে পারে। কি বিষয়? তিনটা বিষয়। এই যে আবুল সাহেবের আরজিটা বা আবুল সাহেবের মামলাটা, প্রথম যে গল্পের প্রথম অংশে আমরা দেখবো মামলাটা কিভাবে করে। তাহলে এই যে মামলাটা যখন আরজি দাখিল করলো, আরজি দাখিলের পরে এখন আবুল সাহেবের এই যে আরজিটা তিনটা বিষয় হতে পারে। প্রথম বিষয় 1, সেটা হচ্ছে এইটা কি হতে পারে? রিটার্ন দিতে পারে বা ফেরত দিতে পারে, ফেরত, আরজিটাকে ফেরত দিতে পারে। 2,
আরজিটাকে কি করতে পারে, প্রত্যাখ্যান করতে পারে বা বাতিল করতে পারে। বাতিল বা প্রত্যাখ্যান এক কথা, বাতিল করতে পারে একই কথা। 3, আরজিটাকে গ্রহণ করে সমন জারি করতে পারে, সমন জারি। তাহলে বা আরজি গ্রহণ, এটা লিখি, সমন জারি একটু পরে আনি, ঠিক আছে। আরজি গ্রহণ মানে হচ্ছে পরবর্তী পদক্ষেপের জন্য পরবর্তী পদক্ষেপ নিতে পারে, এইটা লিখি, পরবর্তী পদক্ষেপ। তাহলে এই আরজি যখন আপনি দাখিল করলেন, সেরেস্তাদার আরজিটা যখন নিল, দেওয়ার পরে এই সেরেস্তাদার নিয়ে যখন সম্মতি দিল, ঠিক আছে, এরপর এই 3টা বিষয় বা 3টার যে কোনো একটা পদক্ষেপ আদালত গ্রহণ করতে পারে। তাহলে কি করতে পারে, আরজিটাকে ফেরত দিতে পারে, আরজিটাকে বাতিল করতে পারে বা যেটাকে আমরা সাধারণ ভাষায় প্রত্যাখ্যান বলে থাকি, আর পরবর্তী পদক্ষেপ গ্রহণ করতে পারে। এই 3টা দ্বারা কাজের যে কোনো একটা কাজ করতে পারে। এখন প্রথম যে বিষয়টা দেখবো, আরজি ফেরত, আরজি বাতিল, আর দেখবো পরবর্তী পদক্ষেপ। তাহলে এই আরজি ফেরত, আরজি বাতিল, এই দুইটা বিষয় বলা আছে অর্ডার 7-এ। অর্ডার 7-এ, এখন আর অর্ডার 6-এর আর কিছু পড়ার প্রয়োজন নাই আপাতত। তাহলে অর্ডার 7-এ কি আছে, আরজি ফেরত, আরজি বাতিল আর পরবর্তী পদক্ষেপ কোথায়, এটা আমরা সামনে দেখব। তাহলে আরজি ফেরত, অর্ডার 7-এর রুল 10, এইখানে বলা আছে যে আদালতের এখতিয়ার নাই, এমন একটা মোকদ্দমা আপনি আদালতে করলেন যে আদালতের এই মামলা শোনার এখতিয়ার নাই, এই আদালতে আপনি আরজিটা দাখিল করলেন, তখন এই আদালত কি করবে, এই আদালতের তো মামলা শোনার এখতিয়ার নাই, সুতরাং তিনি মামলাটা ফেরত দিবেন। কেন ফেরত দিবেন, যথোপযুক্ত আদালতে দাখিল করার জন্য ফেরত দিবেন। তাহলে যখন আপনি মোকদ্দমাটা করেছেন বা আরজিটা দাখিল করেছেন এমন আদালতে যে আদালতের কি নাই, এখতিয়ার নাই, এখতিয়ার নাই, এই আদালতে যদি আপনি দাখিল করে থাকেন, তাহলে এই আদালত কি করবে, এই কাজটা করবে, এই আদালতটা কি করবে, এই কাজটা করবে, কি করবে, আরজিটাকে ফেরত দিবে যখন এখতিয়ার না থাকে তখন। এই একটা বিষয়। এখন আরজিটাকে যখন ফেরত দিবে তখন আরেকটা বিষয় আসে, এটা আমরা জাস্ট এখন যদি মনে না থাকে বা মনে না রাখতে পারেন কোনো সমস্যা নেই, জাস্ট একটু ইনফরমেশন দিই। ইনফরমেশনটা হচ্ছে, আপনারা যদি কেউ লিমিটেশন অ্যাক্ট করে থাকেন, না বললে কোনো প্রবলেম নেই, লিমিটেশন অ্যাক্টের 14 ধারা নামে একটা ধারা আছে, তামাদি আইনের 14 ধারা। এই তামাদি আইনের 14 ধারা মোতাবেক কি হবে, তামাদি আইনের 14 ধারা মোতাবেক এই যে ব্যয়িত সময়টা, এই যে লিগ্যাল প্রসিডিং এ ব্যয়িত সময়টা, এইটা গণনার ক্ষেত্রে বাদ যাবে। অর্থাৎ তিনি যদি সৎবিশ্বাসে এখতিয়ারবিহীন আদালতে মামলাটা করে থাকেন, মামলাটা যদি ফেরত দেওয়া হয়, তাহলে তার যে সময়টা ব্যয় হয়েছে সেটা গণনার মধ্যে আসবে না, ঠিক আছে, সেটা তামাদি গণনার মধ্যে আসবে না, এইটা একটু মনে রাখতে পারেন। আর যদি না মনে থাকে কোনো সমস্যা নেই, যখন তামাদি আইন পড়বো তখন মনে থাকলে হবে। আশা করি জিনিসটি বুঝেছেন। এরপর যে বিষয়টা, তাহলে আরজি ফেরতের বিষয়টা আমরা বুঝলাম। এরপর দেখবো হচ্ছে আমরা আরজি বাতিল। তাহলে আরজিটা বললাম যে আরজিটা যখন অ্যাকসেপ্ট হলো, তখন মানে অ্যাকসেপ্ট হলো বলতে সেরেস্তাদার গ্রহণ করলো, তারপরে 3টে পদক্ষেপ যে কোনো একটা নিতে পারে আদালত। দ্বিতীয় পদক্ষেপ হচ্ছে আরজি বাতিল। এখন আরজি বাতিলের ক্ষেত্রে আমাদের এটাও অর্ডার 7-এ বলা আছে, অর্ডার 7-এর রুল 11, রুল 11, অর্ডার 7-এর রুল 11-এ আরজি বাতিল সম্পর্কে বলা আছে। এখানে 4টা গ্রাউন্ডের কথা বলা আছে। রুল 11-এ কয়টা গ্রাউন্ডের কথা বলা আছে, 4টা গ্রাউন্ডের কথা বলা আছে। এই 4টা গ্রাউন্ড যদি থাকে বা এই 4টার কোনো একটা গ্রাউন্ড যদি থাকে, তাহলে কি হবে, আরজিটাকে বাতিল বা প্রত্যাখ্যান যেটাকে বলি আমরা সহজ ভাষায়, সেই প্রত্যাখ্যান করে দিতে পারবে। এই 4টা গ্রাউন্ড কি কি সেটা একটু আমরা দেখি। প্রথম যে গ্রাউন্ডটা সেটা হচ্ছে মামলার কারণ উল্লেখ নেই। আপনি মামলাটা করেছেন, কিন্তু মামলাটা কি কারণে করেছেন যথাযথভাবে সেই কারণ উল্লেখ করতে আপনি ব্যর্থ হলেন, তখন আপনার আরজিটা কি করবে, বাতিল বা প্রত্যাখ্যান করবে। দ্বিতীয় নাম্বার গ্রাউন্ড। তাহলে প্রথম নাম্বার গ্রাউন্ড আমরা কি বললাম, যে মামলাতে কি কারণে করছেন এই কারণটাই আপনি বলতে পারলেন না, তাহলে মামলাটা কি করবে, বাতিল করবে। যেমন আমরা যে বিষয়টা দেখেছিলাম, আবুল সাহেব তিনি জমি পুনরুদ্ধারের বা দখল পুনরুদ্ধারের মামলা করতে যাচ্ছেন, এখন উনি কারণটাই উল্লেখ করতে পারলেন না ঠিক মতো, মামলার কারণটা কি কারণ, ওনাকে আসলে কি দখলচ্যুত করা হয়েছে নাকি দখলে আছেন, এই রকমের একটা কনফিউশন এরাই ছিল। তখন কি হবে, তিনি কারণ উল্লেখ করতে পারে না, এই মর্মে আরজিটা বাতিল হবে বা আরজিটা প্রত্যাখ্যান হবে। দ্বিতীয় নাম্বার, সেটা হচ্ছে দাবিকৃত প্রতিকারের মূল্য যদি কম হয়।
আপনি যে প্রতিকারটা চাচ্ছেন এই দাবিকৃত প্রতিকারের মূল্য যদি কম হয় সেক্ষেত্রেও কি হবে, আরজিটাকে আপনার বাতিল করে দিবে। তৃতীয় নাম্বার, এখানে দাবিকৃত প্রতিকারের মূল্য সবকিছু ঠিকঠাক আছে, কিন্তু আপনি কোর্ট ফি দিলেন কম। কোর্ট ফি কি দিলেন? কম কোর্ট ফি দিলেন, কম কোর্ট ফি। আপনি যদি কম কোর্ট ফি দেন তাহলে আপনার কি হবে, আরজিটা বাতিল হবে। ওকে, এরপর চতুর্থ নাম্বার যে গ্রাউন্ড, এই চতুর্থ নাম্বার গ্রাউন্ডটা আছে সেটা হচ্ছে কোন আইন দ্বারা যদি বাড়িত হয়, কোন আইন দ্বারা বাড়িত। যেমন আপনি ধরতে পারেন যে তামাদির মেয়াদ শেষ হয়েছে, সুতরাং আপনি মামলাটা করতে পারবেন না, তামাদি আইন দ্বারা বাড়িত, ঠিক আছে। অথবা যে বিষয়টা নিয়ে আপনি মোকদ্দমা করতে চাচ্ছেন এই বিষয়টা নিয়ে স্পেশাল লয়ে বলা আছে যে এটা শুধুমাত্র এই স্পেশাল কোর্ট বা স্পেশাল ট্রাইব্যুনাল করতে পারবে, দেয়ানি আদালত করতে পারবে না। তার মানে হচ্ছে কি অন্য কোনো আইন দ্বারা যদি বাড়িত হয় এই এখতিয়ারটা বা এই আরজি এই যে মামলার বিষয়টা বা মামলা করাটা যদি বাড়িত হয় তাহলেও আরজিটা কি করবে, আরজিটা প্রত্যাখ্যান করবে বা বাতিল করবে। তাহলে আবুল সাহেব যখন আরজিটা লিখলেন, আরজিটা দিলেন, সিদ্ধান্ত গ্রহণ করলো, গ্রহণ করার পর তারটা রিটার্ন হলো না, কিন্তু এই চারটা গ্রাউন্ডের একটা গ্রাউন্ডে পড়লো, তখন কি হবে, এই আরজিটা বাতিল বা প্রত্যাখ্যান বলে গণ্য হবে বা প্রত্যাখ্যান করে দিবে। আরেকটা গ্রাউন্ড আছে যেটা আসলে আমরা যেটাকে বলে থাকি যে জাজমেন্ট ল, অথবা এটাকে আমরা বলে থাকি প্রেসিডেন্ট, অথবা এটাকে আমরা বলে থাকি কোর্ট ল, যে নামে আমরা বলি না কেন, এইটার মাধ্যমে এস্টাবলিশ হয়েছে। সেটা হচ্ছে যতজন বিবাদী তত কপি আরজির অনুলিপি দিতে হবে। যতজন বিবাদী তত কপি আরজির অনুলিপি। যতজন বিবাদী তত কপি আরজির অনুলিপি দিতে হবে। এই আরজির অনুলিপি যদি না দেয় তাহলে কি, তাহলে মামলাটা বাতিল হতে পারে বা আরজিটা বাতিল হতে পারে। তাহলে আমরা মোট 5টা গ্রাউন্ড পেলাম, এই 5টা গ্রাউন্ডে বাতিল হয় রুল 11 অনুযায়ী 4টা, আর বাকিটা হচ্ছে আমাদের যে প্রেসিডেন্ট অথবা কোর্ট মেড ল অথবা জাজমেন্ট ল দ্বারা পেলাম, ঠিক আছে। তাহলে এই 5টা গ্রাউন্ডে কি হয়, একটা মামলা বাতিল হতে পারে। এখন এইখানে তাহলে একটা প্রশ্ন আসতে পারে যে এইটা কি সরাসরি বাতিল করে দিবে মামলাটা, বা এই যে আরজিটা নিয়ে আসলো আবুল সাহেব, এই আরজিটা কি সরাসরি বাতিল করে দিবে নাকি এই আরজিটা সময় দিয়ে বাতিল করবে? এইখানে 3টা জায়গায় সময় দিবে, 3টা জায়গায়। এই 3টা জায়গায় হচ্ছে, এক, এই দাবিকৃত প্রতিকারের মূল্য যদি কম থাকে, তাহলে এই দাবিকৃত প্রতিকারের মূল্য কম থাকলে তাকে নির্ধারিত মেয়াদ দিবে 21 দিন, সর্বোচ্চ 21 দিন দিতে পারবে। এই 21 দিনের মধ্যে কি করতে হবে, তার এই দাবিকৃত প্রতিকারের মূল্য ঠিক মতো করে তিনি যদি নিয়ে আসতে পারেন তাহলে আর আরজিটা বাতিল হবে না। কম কোর্ট ফি দিলে যে কোর্ট ফিটা দেওয়া প্রয়োজন বা যে কোর্ট ফিটা দিতে হবে সেই কোর্ট ফি দেওয়ার জন্য তাকে 21 দিন সময় দিতে পারে সর্বোচ্চ। এই কোর্ট ফি তিনি যদি পরিশোধ করতে পারেন তাহলে আরজিটা বাতিল হবে না। যতজন বিবাদী আছে তত কপি আরজির নকল যদি উনি দিতে ব্যর্থ হন তাহলে ওনাকে 21 দিন সময় দিতে পারে। তাহলে এই 3টা ক্ষেত্রে পূরণ করার জন্য এই যে দাবিকৃত প্রতিকারের মূল্য কম, কোর্ট ফি কম এবং যতজন বিবাদী তত কপি আরজি দেওয়ার বিষয়টা, এই 3টা যদি তিনি মিস করেন বা ভুল করেন সেক্ষেত্রে তাকে 21 দিন, সর্বোচ্চ 21 দিন সময় দেওয়া হতে পারে। কিন্তু এই যে 2টা ক্ষেত্র, এই 2টা ক্ষেত্রে আসলে তাকে কোনো সময় দেয়া হবে না, সরাসরি এটাকে বাতিল করে দেওয়া হবে। বিষয়টা বুঝলেন কিনা? তাহলে আমি যদি আবার একটু রিপিট করি, আচ্ছা রিপিট করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে আপনারা একটু কাইন্ডলি ক্লাসটা শেয়ার দিয়ে দিবেন। শেয়ার দিয়ে যারা শেয়ার দিবেন তারা ডান লিখবেন, এবং যারা ক্লাসটা শেয়ার দিবেন আজকের ফ্রি ক্লাস এবং 26 তারিখে তাদের জন্য আমাদের কোর্ট প্র্যাকটিস সম্পর্কে আমরা একটা প্র্যাকটিক্যাল সেশন শুরু করতে যাচ্ছি 15 জানুয়ারির পরে। এই সেশনটা বা এই প্রোগ্রামটা, এই কোর্সটা টোটালি আপনাদের জন্য ফ্রি থাকবে উইদাউট এনি কস্ট। ওকে, যারা শেয়ার দিয়ে ডান লিখবেন তাদের জন্য এই একটা বিষয়। আর হচ্ছে আপনাদের কোনো বোঝা যাচ্ছে কিনা, কোনো প্রশ্ন আছে কিনা, এই বিষয়গুলো প্রশ্ন থাকলে বা না বোঝা গেলে বিষয়টা জানাতে পারেন। ওকে, তাহলে আমরা এই বিষয়টা পেলাম। তাহলে এইখানে সর্বোচ্চ সময় দিতে পারবে কতদিন? 21 দিন। এখন এইখানে কিন্তু আদালতের কোনো ডিসক্রিশনারি পাওয়ার নাই, এখানে বলা আছে সর্বোচ্চ সময়। তার মানে আদালত চাইলে বেশি দিন সময় দেওয়ার সুযোগ নাই, 21 দিন সময় দিতে পারবে, ঠিক আছে। আচ্ছা, আরেকটা বিষয় আপাতত না বলে এটা পরে বলি, কারণ
এখন আমরা যেহেতু আমরা কঙ্কাল তৈরি করতেছি বা গল্পের স্ট্রাকচার তৈরি করতেছি, এরপরে হচ্ছে আমরা বাকি বিষয়গুলো দেখব। কে কোথা থেকে যুক্ত হলেন একটু কমেন্টে জানাবেন। হ্যাঁ, বরিশাল থেকে শিমুল আপু যুক্ত হয়েছেন। অন্য কে কোথা থেকে যুক্ত হয়েছেন একটু কমেন্ট করবেন। আপনার শিক্ষা প্রতিষ্ঠান অথবা বারের নাম কমেন্ট করতে পারেন, শেয়ার দিয়ে ডান লিখতে পারেন। থ্যাংক ইউ ডান শহীদুল ভাই, শাহিন রেজা ভাই, থ্যাংক ইউ, আপনাদের অসংখ্য ধন্যবাদ। বোঝা যাচ্ছে কিনা একটু কমেন্ট করবেন। এরপরে যে বিষয়টা দেখব, তাহলে আমাদের এই যে দ্বিতীয়, সেটা হচ্ছে পরবর্তী পদক্ষেপ। তাহলে উপরের যে দুইটা, আরজি বাতিল বা আরজি ফেরতের যদি কোনো কারণ না থাকে, তাহলে আদালত পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে। তাহলে আদালত পরবর্তী পদক্ষেপ কি গ্রহণ করবে সেই বিষয়টা এখন একটু আমরা দেখার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে আদালত পরবর্তী পদক্ষেপ। তাহলে কিন্তু আমরা আমাদের গল্পের দ্বিতীয় অংশে চলে গেলাম। আমাদের প্রথম অংশটা ছিল কি, আমাদের গল্পের প্রথম অংশটা ছিল একটা মামলা তিনি কিভাবে করবেন আবুল সাহেব, মামলায় কি কি বিষয় থাকতে হবে এই বিষয়গুলো আমরা দেখলাম। এখন যেহেতু আমরা মামলাটা করে ফেললাম এবং আদালত কি করলো, বাতিল করলো না আরজিটাকে ফেরত দিল না, তাহলে কি করলো, আরজিটা মানে যে পার্টিকুলার্স গুলো ছিল সবগুলো ঠিকঠাক মতো হয়েছে, এই কারণে আদালত পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে। আশা করি একটু বুঝেছেন। এখন এই পরবর্তী পদক্ষেপ দ্বারা আমি কি বুঝিয়েছি বা আমরা কি বুঝি, হবিগঞ্জ থেকে ডান, থ্যাংক ইউ ইব্রাহিম ভাই, অসংখ্য ধন্যবাদ। তাহলে পরবর্তী পদক্ষেপ বলতে কি বুঝি, আমাদের একটা প্রিন্সিপাল আছে, হেয়ার দ্য আদার সাইড। ন্যাচারাল জাস্টিস নামে একটা কনসেপ্ট আছে, এই কনসেপ্টের একটা প্রিন্সিপাল, সেটা হচ্ছে আপনি কি করেন, অন্য পক্ষকে শুনুন। ঠিক আছে, এখন ধরেন এ নামক ব্যক্তি, আবুল নামক ব্যক্তি, যে আমাদের গল্পের একটা চরিত্র বা মূল চরিত্র, এই আবুল কি করলো, আরজি দাখিল করলো, আরজিটা অ্যাকসেপ্ট হলো, আরজিটা অ্যাকসেপ্ট হয়ে আদালত বিচার করে দিল, আবুলের পক্ষে রায় দিয়ে দিল। কিন্তু এই বাবুল নামে যে আরেক ব্যক্তি আছে যার বিরুদ্ধে অভিযোগ, তাকে শুনলো না। তার মানে এখানে ন্যায় বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়। তার মানে কি করতে হবে, উভয় পক্ষকে শুনতে হবে, এটাকে বলা হয় হেয়ার দ্য আদার সাইড। ঠিক আছে, অন্য পক্ষকে শুনো। তাহলে যেহেতু হেয়ার দ্য আদার সাইড করতে হবে বা অন্য পক্ষকে শুনতে হবে, তাহলে এই অন্য পক্ষকে কিভাবে শুনবে, অন্য পক্ষকে কিভাবে শুনবে, অন্য পক্ষকে তো ইনফর্ম করতে হবে। এই ইনফর্মটা করবে কে, এই ইনফর্মটা করার দায়িত্ব হচ্ছে আদালতের। তাহলে কি ইনফর্ম করবে, যে তোমার বিরুদ্ধে, এই যে বাবুলের বিরুদ্ধে যে একটা অভিযোগ এসেছে, এই বীর বিরুদ্ধে যে একটা অভিযোগ এসেছে, এই বীর বিরুদ্ধে অভিযোগটা এ করেছে, কি অভিযোগ করেছে, এই বিষয়টা অবগত করার দায়িত্ব হচ্ছে আদালতের। কাকে করবে, বি কে করবে। বি অবগত হয়ে তার পরবর্তী কার্যক্রম বা পরবর্তী যে সকল কার্যধারা গ্রহণ করা প্রয়োজন, সেই কার্যধারাগুলো গ্রহণ করবে কে, বি। তাহলে এখন যে বিষয়টা সেটা হচ্ছে, তাহলে আদালত তাকে কিভাবে ইনফর্ম করবে, এইটাকে বলে থাকি আমরা সমন জারি। তাহলে আমরা আমাদের গল্পের দ্বিতীয় অংশে, মানে আজকের ক্লাসের দ্বিতীয় অংশে দেখব সমন জারি আসলে কিভাবে করে। আপনাদের একটা প্রশ্ন থাকতে পারে যে ভাইয়া আপনি সেকশন 1 না থেকে হিস্টরি না পড়িয়ে কিভাবে একদম শুরু থেকে অর্ডারে চলে গেলেন। ঠিক আছে, এটা যাওয়ার কারণ হচ্ছে আপনি আবারও বলি, আপনি সেকশন 1 থেকে সবকিছু পড়লেন, সব ধারাগুলো পড়লেন, কিন্তু কিছুদিন পর মনে থাকবে না। যদি আপনি সাজিয়ে না পড়তে পারেন, তাহলে আপনি একটু সাজিয়ে পড়েন, দেখবেন সব মনে আছে। সাজিয়েছি আমরা ক্লাসটাকে, যা সাজিয়েছি, যদি আপনি সাজাতে পারেন, আপনার অল্পের মধ্যে সব বিষয় আয়ত্তে চলে আসবে। তাহলে আপনি একদম সবকিছু বাদ দেন, একদম একটু কমন সেন্স অ্যাপ্লাই করেন, অথবা আপনি হচ্ছে একটু আইন পড়তেছেন, এটা ভুলে যান। তাহলে যদি ভুলে গিয়ে আপনি যদি একটু রিয়ালাইজ করেন একটা সাধারণ ব্যক্তি মামলাটা কিভাবে করবে, একটা দেওয়ানি মামলা, এইটা আমি একটু শিখি, তাহলে আমরা কিন্তু এই বিষয়টা শিখতেছি। আশা করি বোঝা গেছে। ওকে, অনেকে শেয়ার দিচ্ছেন, ডান লিখছেন, থ্যাংক ইউ। সুখদেব সরকার দাদা কেমন আছেন, থ্যাংক ইউ। মাদারীপুর থেকে যুক্ত হয়েছেন, অন্য কে কোথা থেকে যুক্ত হয়েছেন, যারা শেয়ার দেবেন অবশ্যই ডান লিখবেন। ওকে, তাহলে এবার আমরা কি দেখতেছি, সমন জারি। এখন সমন জারির বিষয়টা আছে কোথায়, তাহলে এরপরে যখন আর্জিটা কমপ্লিটলি গ্রহণ হলো, এরপরে দায়িত্ব হচ্ছে আদালতের দায়িত্ব হচ্ছে সমন জারি করা। এখন আদালতের বেঞ্চ থেকে এই বিষয়টা, একটা নেজারত শাখা আছে, নেজারত, এটা কিন্তু আবার লয়ে নাই। ঠিক আছে, বললেন না যে বিহার একটা কোথায় নেজারতের কথা উল্লেখ আছে, বলে দেন, এটা প্র্যাকটিক্যাল। তাহলে এই যে একটা নেজারত শাখা আছে, এই নেজারত শাখার কাছে কি করে হয়, সমন জারির জন্য এই বিষয়টা প্রেরণ করা। ওই যে কপিগুলো, সমনের কপি, ঠিক মানে সরি, যে আর্জির কপি এবং সমনের যে এই খসড়া দেয়, এই খসড়াটাকে পাঠিয়ে দেয় নেজারত শাখার কাছে। এখন এই নেজারত শাখার দায়িত্ব হচ্ছে সমনটা জারি করা। কার বরাবর, যারা বিবাদী আছেন, একজন বিবাদী থাকলে একজন, অনেকজন থাকলে অনেকজনের প্রতি, যে কয়জন বিবাদী আছে প্রত্যেককে পার্সোনালি সমন দেওয়া হচ্ছে। কার দায়িত্ব, এই নেজারত শাখার দায়িত্ব হচ্ছে সমন প্রদান করা। এখন যে বিষয়টা সেটা হচ্ছে, এই সমনটা কয়দিনের মধ্যে দিবে, এই সমনের বিরুদ্ধে সম্পর্কে বলা আছে অর্ডার 5 অফ সিপিসি। তাহলে আমরা আজকে কি দেখলাম, প্রথম 29 দেখলাম সেকশন,
দেখেন আপনি কিন্তু গল্পের মাধ্যমে অনেক কিছু শিখে ফেলতেছেন, অনেক অর্ডার করে ফেলতেছেন, এটা শেষে একটু রিয়েলাইজ করে কি কি পড়েছে। ওকে, আচ্ছা শেয়ার দিয়ে ডান লিখবেন এবং হচ্ছে ক্লাস কেমন লাগছে অবশ্যই জানাবেন। তাহলে অর্ডার 5 এইখানে রুল অন, এই রুল অনে বলা আছে যে আপনার কি করতে হবে 5 কার্য দিবসের মধ্যে, 5 কার্য দিবসের মধ্যে আপনার কি করতে হবে, 5 কার্য দিবসের মধ্যে আপনার কি করতে হবে, সমনটাকে পাঠাতে হবে, সমন জারি করতে হবে। কার বরাবর? বিবাদী বরাবর সমন জারি। কার বরাবর? বিবাদী বরাবর। এখন এই 5 কার্য দিবসের মধ্যে সমন জারি করতে হবে। এখন সমনটা এই নেজারত শাখা কিভাবে জারি করতে পারে, এই হচ্ছে বিষয়। সমনটাকে নেজারত শাখার যে কর্মকর্তা আছেন তিনি কি হেঁটে গিয়ে দিয়ে আসবেন, নাকি তিনি হচ্ছে মেইল যোগে পাঠাবেন, না আজকের দিনে তো অনলাইনের যুগ, মেসেঞ্জারে সেন্ড করে দিবেন ছবি তুলে, কি করবেন এই বিষয়টা একটু দেখবো। আমরা যদি সিপিসি লক্ষ্য করি এখানে মূলত হচ্ছে 4টা উপায়ে সমন জারির কথা আমরা মোটামুটি দেখতে পাই। প্রথম হচ্ছে ব্যক্তিগতভাবে সমন জারি। তাহলে কয়টা উপায়? 4টা উপায়। তাহলে এই যে আরজিতে দাখিল করে একটা মামলার সূত্রপাত করলো, এই মামলা এখন আর এর কোনো দায়িত্ব নাই, এখন দায়িত্ব আদালতের নেজারত শাখা। থ্যাংক ইউ মামুন দর্জি, আপনার পড়া অনেক ভালো লাগে স্যার, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। তাহলে কি এবার আমরা কি দেখব, যে এই যে সমনটা যে জারি, সমনটা জারির উপায়টা দেখব। প্রথম যে উপায়টা আমরা দেখব এটা হচ্ছে ব্যক্তিগতভাবে সমন জারি। এই ব্যক্তিগতভাবে সমন জারি আমরা যদি দেখি, এটা মোটামুটি রুল 12 থেকে 16 পর্যন্ত আমরা পেয়ে থাকি। রুল 12 থেকে 16 যেভাবে বলি এইভাবে একটু দেখেন, এখানে স্পেসিফিক্যালি কোন রুলে কি আছে এটা দেখার প্রয়োজন নেই, এখান থেকে প্রশ্ন আসবে না। তাহলে ব্যক্তিগতভাবে সমন জারি, তাহলে এই ব্যক্তিগতভাবে সমন জারি কি করে? সরাসরি বিবাদী বরাবর, সরাসরি যিনি বিবাদী আছেন তার বরাবর সমন জারি করতে পারে। বিবাদীকে আপনি পাচ্ছেন না, তাহলে কি আছে, তার এজেন্ট, তার যে এজেন্ট আছে সেই এজেন্ট বরাবর আপনি সমন জারি করতে পারেন। তারপর কি আছে, আপনি হচ্ছে পরিবারের যারা সদস্য আছেন, পরিবারের যারা সদস্য আছেন, এই সদস্যদের মধ্যে যারা প্রাপ্তবয়স্ক আছেন, প্রাপ্তবয়স্ক বলতে আমরা 18 বছর প্লাস বুঝি, তাহলে এই পরিবারের যারা সদস্য আছেন, এই সদস্যদের মধ্যে যারা প্রাপ্তবয়স্ক আছেন, এই প্রাপ্তবয়স্কদের কাছে আপনি সমন দিতে পারেন। তাহলে আপনি কি করতে পারেন, সরাসরি বিবাদীকে দিতে পারেন, এজেন্টকে দিতে পারেন, পরিবারের যারা সদস্য আছেন এই সদস্যদের মধ্যে যারা প্রাপ্তবয়স্ক আছেন এই প্রাপ্তবয়স্কদেরকেও আপনি সমন দিতে পারেন। এটাকে আমরা বলি ব্যক্তিগতভাবে সমন জারি। এখন যে বিষয়টা সেটা হচ্ছে, ধরেন পরিবারের সদস্য বলতে আমরা কি বুঝাই, একটু আপনাদেরকে প্রশ্ন করি, দেখি আপনারা কি উত্তর দেন। ধরেন আমার পরিবারে 5 জন মেম্বার, আমার পরিবারে আমি 5 জন মেম্বার আছে, আর একজন ব্যক্তি আছে যে হচ্ছে আমার বাসায় কাজ করে, এবং সে হচ্ছে জন্ম আমার পরিবারে লালিত পালিত হয়েছে, কিন্তু কি সে আমার বাসার কাজের লোক। তাহলে এই কাজের লোকের বরাবর সমন দেওয়া যাবে কিনা, বা কাজের লোক পরিবারের সদস্য বলে গণ্য হবে কিনা, আপনাদের কমন সেন্স একটু অ্যাপ্লাই করতে পারেন। ঠিক আছে, যে কাজের লোক কি পরিবারের সদস্য হিসেবে গণ্য হবে কিনা, আপনারা কমন সেন্স অ্যাপ্লাই করে উত্তর দিতে পারেন হ্যাঁ বা না। ঠিক আছে, আচ্ছা আর যে বিষয়টা বলবো, এই যে টাইম ফ্রেমটা বললাম, প্রত্যেকটা টাইম ফ্রেম মনে রাখতে হবে। আমি কিন্তু প্রশ্ন করে বসবো যে এইটা কতদিনের মধ্যে করতে হবে, কারণ আপনি যদি একটু লক্ষ্য করেন, বার কাউন্সিল বলেন, জুডিশিয়ারি বলেন, আর এটা সবার একদম জানা যে বর্তমানে কোশ্চেন করে জুডিশিয়ারি, এটা সবারই জানা। সুতরাং বার কাউন্সিল বলেন, জুডিশিয়ারি বলেন, এখানে কোশ্চেন প্যাটার্নটা সেম, এবং এখানে দেখবেন প্রচুর পরিমাণ আপনার হচ্ছে নাম্বারবাচক বা সংখ্যাবাচক প্রশ্ন আসে, প্রচুর পরিমাণ। তাহলে এই নাম্বারগুলো সিবিসিতে বিশেষ করে আজ প্রশ্ন কমন পাবেন এখান থেকে, তো এই নাম্বারগুলো মনে রাখবেন। একটা কিন্তু 5 কার্য দিবস আর একটা 21 দিন, এইটা কিন্তু অলরেডি বলে ফেলেছি, এগুলো কিন্তু আমি রিপিট করবো বা জিজ্ঞেস করবো। ওকে, একজন বলেছেন গণ্য হবে না, আর কি বলেন একটু দ্রুত কমেন্ট করতে হবে। ওকে, এরপর আমরা যে বিষয়টা দেখবো, তাহলে পরিবারের সদস্য প্রাপ্তবয়স্ক ব্যক্তির বরাবর, এজেন্টের বরাবর, সরাসরি বিবাদীর বরাবর কি করা যায়, সমন জারি করা যায়। এখন আরেকটা ভাবে সমন জারি করা যায়, এটাকে বলা হয় হচ্ছে আপনার, এইটাকে বলা হয় লোটকিয়ে সমন জারি। ঠিক আছে, লোটকিয়ে সমন জারি, অথবা আরেকটা ভাবে বলা যায় যে বিবাদীর বাড়ির প্রধান দরজায় বা তার যে প্রকাশ্য স্থানে সমন জারি, এখন এইটা আবার কখন করবে, যে প্রকাশ্য বিবাদীর বাড়ির প্রধান দরজায় সমন জারি করবে বা প্রকাশ্য স্থানে সমন জারি করবে, হবে না সবাই না বলতেছেন, এদিন না বধূকের দিক ভারী হচ্ছে। ঠিক আছে, আচ্ছা
তাহলে প্রধান দরজা বা হচ্ছে প্রকাশ্য স্থানে সমন জারিটা কখন করবে, সমনটা কখন লটকিয়ে দিয়ে আসবে? এইটা করবে আপনার যখন এই যে ব্যক্তিগতভাবে সমন জারি করতে গিয়েছে, রুল 17 অনুযায়ী কাজটা করবে। ব্যক্তিগতভাবে সমন জারি করতেছে গিয়েছে সরাসরি বা এজেন্ট বা পরিবারের সদস্য পাইল, কিন্তু তারা কেউ আপনার হচ্ছে কি করতেছে না, আপনার এই সমনটাকে গ্রহণ করতেছে না। তারা কি করতেছে না, এই সমনটাকে গ্রহণ করতে চাচ্ছে না, অথবা যারের যে রিটার্ন আছে এই রিটার্নের দস্তখত করতে চাচ্ছে না। যে সমনটা যে বুঝে পাইলো এই বিষয়ে তারা দস্তখত করতে চাচ্ছে না, অথবা তারা গ্রহণই করবে না, যে না এরকমের মামলা আমাদের বিরুদ্ধে হইলে হোক, আমরা গ্রহণ করবো না সমন। ঠিক আছে, এইরকম কাজ যদি করে তখন কি করবে, যে ব্যক্তি সমনটা জারি করতে গেছেন, আদালতের যে অফিসার সমনটা জারি করতে গেছেন, তিনি কি করবেন, সমনটা নিয়ে ফিরে আসবেন না। তিনি যে কাজটা করবেন, ওনার যে প্রধান দরজা আছে, প্রধান দরজা বা ওনার যে প্রকাশ্য স্থান আছে, সেই প্রকাশ্য স্থানে কি করবে, উনি সমনটা লটকিয়ে দিয়ে আসবে, এবং এই সমনটা রেখে দিয়ে আসা বা লটকিয়ে দিয়ে আসাটাকেই বলে ধরে নেওয়া হবে যে তার প্রতি প্রপারলি সমনটা জারি হয়েছে। ঠিক আছে, তাহলে এই যে যখন আপনি, তাহলে কি আইনে কিন্তু যদি এই রকমের একটা উপায় না থাকতো তাহলে কিন্তু কেউ সমন জারি করতে, মানে সমন জারি করতে পারতো না, বলবে আমি সমন নিব না। ঠিক আছে, আশা করি বুঝেছেন। তাহলে এখন কি করবে, যে সমনটা এইভাবেও জারি করা যায়। তাহলে 2 নম্বর ওয়েটা আমরা দেখলাম। 3 নম্বর যে ওয়েটা, সেটাকে আমরা বলি ডাকযোগে সমন জারি। তাহলে ডাকযোগে কি করা যায়, সমন জারি করা যায়, ডাকযোগে সমন জারি করা যায়। ঠিক আছে, সমন জারি। আবার ফ্যাক্স, ঠিক আছে, টেলিগ্রাফের মাধ্যমে সমন জারি করা যায়, ডাকযোগে সমন জারি করা যায়, 19 বিতে বলা আছে ডাকযোগে সমন জারির কথা। ঠিক আছে, আচ্ছা, এরপরে আরেকটা উপায় সমন জারি করা যায় যেটা খুব ইম্পর্টেন্ট, সেটাকে আমরা বলে থাকি বিকল্প পন্থায় সমন জারি। এইটা খুব খুব বেশি ইম্পর্টেন্ট, বিকল্প পন্থায় সমন জারি। এখন এই 17-এর মধ্যে এবং বিকল্প পন্থায় সমন জারির মধ্যে একটু পার্থক্য আছে, এই পার্থক্যটা আপনাদেরকে জিজ্ঞেস করব, দেখি কে বলতে পারে। ঠিক আছে, বিকল্প পন্থায় সমন জারি। আচ্ছা, আপনাদের একটু কমেন্ট দেখবো। আপনাদের একটা প্রশ্ন করেছিলাম, আপনারা অনেকেই উত্তর কারেক্ট দিয়েছেন, না যারা বলেছেন, যারা না বোধক উত্তর দিয়েছেন তাদের সকলের উত্তর রাইট হয়েছে। ওকে, তাহলে পরিবারের যে কোনো কর্মচারী বা পরিবারের কোনো যেটাকে আমরা আরেকটু ন্যারো ভাষায় বললে যেটাকে আমরা সার্ভেন্ট বলে থাকি, এই ব্যক্তি কি হবে না, পরিবারের সদস্য মর্মে গণ্য হবে না। ঠিক আছে, তাহলে এটা আপনারা পেরেছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। ওকে, তো আমরা এবার দেখবো বিকল্প পন্থায় সমন জারি। বিকল্প পন্থায় সমন জারি বলা আছে রুল 20-এ, অর্ডার 5-এর রুল 20-এ। এখন এর আগে হচ্ছে আপনারা একটু ক্লাস বোঝা যাচ্ছে কিনা, এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন, এবং শেয়ার দিয়ে ডান লিখতে পারেন। যারা শেয়ার দিয়ে ডান লিখবেন তাদের জন্য তো বলেই দিয়েছি যে একটা একদম টোটালি একটা কোর্স ফ্রি। ঠিক আছে, এক। আর সেকেন্ড যে বিষয়টা সেটা হচ্ছে আপনারা, ওকে, হ্যাঁ, আপনারা আরেকটা কাজ করবেন, সেটা হচ্ছে আপনাদের যারা বার কাউন্সিল প্রি প্রিপারেশন নিচ্ছে, আপনার যে সকল বন্ধু, তাদেরকে কমেন্টে মেনশন দিতে পারেন আপনি কোথা থেকে যুক্ত হয়েছেন, আপনার বার অথবা আপনার শিক্ষা প্রতিষ্ঠানের নাম জানাতে পারেন। ওকে, তাহলে বিকল্প পন্থায় সমন জারি। বিকল্প পন্থায় সমন জারি কখন করে? আদালতের যখন কর্মকর্তা বা কর্মচারী যেটাই বলেন না কেন, যখন সমন নিয়ে যায়, সমন নিয়ে যাওয়ার পরে দেখে যে আসলে এখানে কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না, অথবা তাকে হচ্ছে কি সে মনেই হচ্ছে এই রকমের যে সমনটাকে এড়ানোর জন্য সে পালিয়ে বেড়াচ্ছে, এইরকম যদি কোনো কার্য হয়, তাহলে কি করবে, তখন এই রুল 20-এর যে কনসেপ্টটা বা রুল 20-এর যে বিষয়টা এইটি অ্যাপ্লিকেবল করবে। তাহলে কি বললাম, যে আপনার সমন নিয়ে গিয়েছেন, সমন নিয়ে গিয়ে দেখেন যে ব্যক্তির বিরুদ্ধে আপনার সমন জারিটা করবেন সে ব্যক্তি পালিয়ে বেড়াচ্ছে, অথবা সে, আপনি বুঝতেই পারছেন, আদালত বুঝতেই পারতেছে যে সমনটাকে এড়ানোর জন্য সেই কাজটা করতেছে, তখন আপনার এই বিকল্প পন্থায় সমন জারির বিষয়টা আসে। তাহলে বিকল্প পন্থায় সমন জারিটা আপনি কিভাবে করতে পারেন? আপনি অনেক উপায় বিকল্প পন্থায় সমন জারি করতে পারেন। সেটা হচ্ছে, প্রথম, গৃহে, তার যে গৃহ আছে এই গৃহের প্রকাশ্য স্থানে সমনটা টানিয়ে দিতে পারেন। 2 নম্বরে আপনি কি করতে পারেন, তিনি যেখানে সর্বশেষ বসবাস করেছেন, সর্বশেষ বসবাস, সেইখানে সমনটা টানিয়ে দিতে পারেন, সর্বশেষ বসবাস। অথবা তিনি যেখানে সর্বশেষ ব্যবসা পরিচালনা করেছেন, ব্যবসা পরিচালনা করেছেন, সেখানে আপনি কি করতে পারেন, সমনটা টানিয়ে রেখে আসতে পারেন বা টানিয়ে দিতে পারেন। তারপর হচ্ছে আপনি কি করতে পারেন, পত্রিকায় বিজ্ঞাপনের মাধ্যমে আপনি সমনটা জারি করতে পারেন। আরেকটা হচ্ছে ঢোল পিটিয়ে আপনি সমন জারি করতে পারেন।
এই উপায়গুলোতে আপনি কি করতে পারেন, বিকল্প পন্থায় সমন জারি করতে পারেন। তাহলে দেখেন তাহলে আমরা যে রুল 17 এবং রুল 20 এই দুইটার মধ্যে আসলে বেসিক পার্থক্যটা কে বলতে পারবে? অনেকেই কমেন্ট করছেন, কামরুন আপু অনেকগুলো কমেন্ট করেছেন, থ্যাংক ইউ। ইয়াসমিন সুলতানা আপনি কারেক্ট অ্যান্সার করেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ওকে, তাহলে একটু তাহলে এই জায়গাটাই মেইন, আপনি বুঝেছেন কিনা সেটা রুল 20 এবং রুল 17 এর মধ্যে আসলে পার্থক্য কোনটা, যে সমন জারির মধ্যে এখানে পার্থক্যটা কোনটা। এইটা আরেকটা বিষয় দেখবো, একটা রুল দেখবো, তাহলে আমাদের সমন জারি মোটামুটি শেষ। ঠিক আছে, আমরা কিন্তু এখন সমন জারি শুধু বিবাদীকে করতেছি, আর এক জায়গায় সমন জারি সাক্ষীকে সমন জারি করা যায়, কিছু হাজির করার জন্য সমন জারি করা যায়, এটা আমরা পরে জানবো। আপাতত কি বলতেছি, আপাতত আমরা একটা দেহের বা একটা শরীরের কি করতেছি, আমরা তার স্ট্রাকচারটা দাঁড় করতেছি, তারপর বাকি যে বিষয়গুলো থাকে সেগুলো আমরা দেবো, তাকে রক্ত, তারপর যে হৃদয়, তারপর যে মাংস, সেই সব বিষয় লাগাবো। আপাতত একটু আমরা স্ট্রাকচারটা দাঁড় করি। তাহলে যে বিষয়টা বললাম যে রুল 17 এবং রুল 20, যেখানে একটা বলছি যে বিকল্প পন্থার সমন জারি, একটা বলছি লটকিয়ে সমন জারি, এই দুইটার মধ্যে আসলে বেসিক পার্থক্যটা কোথায়, কখন কোনটা করবে, একটু কমেন্ট করে ফেলবেন। ওকে, আচ্ছা, এখন যে বিষয়টা আরেকটা সমন জারির বিষয়, আরেকটা বিষয় দেখবো, সেটা এমন এক ব্যক্তি যিনি আছেন কারাগারে। কোথায় আছেন? কারাগারে। যিনি কারাগারে আছেন এবং যিনি বিবাদী, এই বিবাদী ব্যক্তি বা বিবাদীর মধ্যে কেউ অথবা বিবাদী ব্যক্তিরা আছেন কারাগারে। তারা যদি কারাগারে থাকেন, তাহলে এই কারাগারে থাকার ক্ষেত্রে তাদের বিরুদ্ধে কিভাবে সমন জারি করবে। ঠিক আছে, আমরা ব্যক্তিগতভাবে সমন জারি দেখছি, বিকল্প পন্থায় সমন জারি দেখছি, লটকিয়ে সমন জারি দেখছি, ঠিক আছে, ডাকযোগে সমন জারি দেখছি। তাহলে যদি কেউ কারাগারে থাকে, তাকে কোন পন্থায় সমনটা জারি করবে আসলে, ঠিক আছে, বা অন্য কোনো কিছু আছে কিনা, যে আপনি তো কারাগারে চাইলে প্রবেশ করতে পারতেছেন না, তাহলে কিভাবে সমন জারি করবেন, এইটা বলা আছে রুল 24 এ। এইখানে বলা আছে কারাগারের যে ভারপ্রাপ্ত কর্মকর্তা থাকেন, কারাগারের যে ভারপ্রাপ্ত কর্মকর্তা থাকেন, এই ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে আপনার সমনটা পৌঁছে দিলেই হবে। তার মানে কারাগারে যে ব্যক্তি থাকেন, সেই ক্ষেত্রে আপনার সমনটা ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে পৌঁছে দিলেই সমনটা জারি হয়েছে মর্মে গণ্য হবে। কেউ উত্তর দিতে পারলেন না রুল 17 এবং রুল 20 এর মধ্যে পার্থক্যটা কোথায়, কেউ উত্তর দিতে পারলেন না। আচ্ছা, যাই হোক, তাহলে আমি বলি, রুল 17টা যদি দেখেন, সেখানে আপনি উপস্থিত আছেন, আপনার কাছে নিয়ে গিয়েছে, আপনি অ্যাকসেপ্ট করতেছেন না, অথবা আপনি কি করতেছেন না, সমনের রিটার্নে দস্তখত করতেছেন না, তখন আপনার রুল 17। এটা তো আপনি কামরুন্নার আপু, আপনি তো শুধু টাইটেলটা বললেন, লটকিয়ে সমন জারি, বিকল্প সমন জারি, ঠিক আছে। তাহলে কি, যখন পাওয়া যাবে পার্সনকে, তখন 17, কিন্তু সে সিগনেচার করতেছে না, স্বাক্ষর করতেছে না রিটার্নে, অথবা তিনি গ্রহণ করতেছে না, কিন্তু ব্যক্তিকে যখন পাওয়াই যাচ্ছে না, তারপর তার যারা এজেন্ট আছে, এজেন্ট কেউ পাওয়া যাচ্ছে না, তার পরিবারের কেউ পাওয়া যাচ্ছে না, তিনি ইচ্ছাকৃতভাবে পালিয়ে বেরাচ্ছেন, তখন 20 আসবে। ঠিক আছে, তাহলে বেসিক পার্থক্য এইটা। ওকে, আবার 17তে কিন্তু কি লটকিয়ে শুধু জারি করার কথা, কিন্তু 20 কিন্তু অনেকগুলো ওয়েতে জারি করার কথা বলা আছে। এইটা বেসিক পার্থক্য। ঠিক আছে, যারা ভাইবা দিবেন, এরা যদি কেউ ক্লাসটা দেখে থাকবেন, একটু মনে রাখবেন, এটা একটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন বাইন বোর্ডের জন্য। আর যারা ভাইবা দিচ্ছেন না, যারা প্রিলি পড়তেছেন, ব্রিটেনের জন্য একটু মনে রাখতে পারেন, অথবা প্রিলির জন্য একটু যদি ভালোভাবে আয়ত্তে নিয়ে আসতে পারেন, বেসিকটা কনসেপ্ট ক্লিয়ার করতে পারেন, রিটেনের জন্য আপনার এই পড়াগুলো সহজ হয়ে যাবে। ওকে, আশা করি বুঝেছেন। তাহলে বিকল্প পন্থার সমন জারির বিষয়টা আমরা দেখলাম। তাহলে আমাদের কিন্তু 2টা পার্ট একদম সাকসেসফুলি ডান। আমরা আজকে গল্পে বলেছিলাম যে আমরা 3টা পার্ট শিখবো আজকে গল্পের। তাহলে প্রথম পার্টটা কি দেখলাম? প্রথম পার্টটা দেখলাম একটা ব্যক্তি কিভাবে মামলা করবে। এইখানে আমরা একটা চরিত্র নিয়েছিলাম এ এবং বি কে, আবুল এবং বাবুলকে। আবুল সংক্ষুব্ধ হয়ে কিভাবে বাবুলের বিরুদ্ধে মামলা করবে সেটা আমরা দেখেছি। তারপর এখানে মামলার যে বিষয়টা, একদম মামলা শুরুর স্টেপ থেকে একদম মামলাটা কিভাবে তিনি শুরু করবেন, আর্জিটা কিভাবে লিখবেন, আর্জিটা কার কাছে দাখিল করবেন, এই সব বিষয় আমরা দেখেছি। এরপরে যে বিষয়টা আমরা দেখলাম সেটা এরপরে আদালতের কার্য কি, এইটা কোন শাখা, নেজারত শাখা না কোন শাখা না বেঞ্চ, আদালতের বেঞ্চ কে এটা সমনটা জারি করবে, সমনটা জারি করার উপায় কি, আরো কিছু আমরা প্র্যাকটিক্যাল কিছু বিষয় দেখেছি। এরপরে আমরা একটা পার্থক্য দেখে মোটামুটি আমরা কনসেপ্ট ক্লিয়ার করে ফেলেছি। এতটুকু বোঝা গেছে কিনা? এতটুকুর মধ্যে আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা? প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন। 1 সেকেন্ড যদি আপনাদের অন্য কিছু জানার থাকে সেটা জানাতে পারেন, আপনাদের কোনো রিকোয়েস্ট থাকলে সেটা করতে পারেন। এরপরে আমরা তৃতীয় পার্টটা দেখব, যে সমন জারিটা হয়ে গেল, সমন জারি হওয়ার পরে তারপর কি হলো বা তারপর কি হবে, এই বিষয়টা আমরা একটু দেখব।
ওকে, আচ্ছা এর আগে আপনাদের, হ্যাঁ থ্যাংক ইউ, আপনারা বুঝতেছেন, অনেকে ওকে লিখছেন, থ্যাংক ইউ। আর যে বিষয়টা বলবো সেটা হচ্ছে আপনাদের যে সকল বন্ধু যারা বার কাউন্সিল প্রিলি প্রস্তুতি নিচ্ছে তাদেরকে মেনশন করতে পারেন, তারা দেখতে পারে আমাদের হচ্ছে পড়ানোর স্টাইল বা যাচাই ক্লাস হিসেবে এটা দেখতে পারে সিপিসির এই ক্লাসটা। আর সেকেন্ডলি যেটা বলবো সেটা হচ্ছে আপনারা যারা শেয়ার দিবেন, শেয়ার দিয়ে অবশ্যই ডান লিখবেন। অলরেডি 115+ শেয়ার হয়েছে, থ্যাংক ইউ আপনাদেরকে আমাদের সাথে থাকার জন্য। আর আপনাদের কোনো কমেন্ট থাকলে অবশ্যই জানাবেন, কে কোথা থেকে যুক্ত হলেন এটা একটু বলবেন। ওকে, আচ্ছা একটু দেখি আপনাদের সাথে পরিচিত হওয়া যায় কিনা। আচ্ছা তাহলে এবার আমরা আমাদের গল্পের একটু কমেন্ট করতে হবে, বোঝা যাচ্ছে কিনা? একজন কমেন্ট করছেন, অন্যরা একটু কমেন্ট করতে হবে। ক্লাসে যদি আপনি পার্টিসিপেট না করেন করতে পারেন তাহলে ক্লাসটা একপাক্ষিক হয়ে যায় এবং ক্লাসে আপনি মজা পাবেন না। সুতরাং আপনার হচ্ছে 100% ডেডিকেশন এবং পার্টিসিপেট করতে হবে ক্লাসে, তাহলে আপনি কি করবেন, ক্লাসে শেয়ার ডান, থ্যাংক ইউ রীতা আপু। ওকে, তাহলে আপনারা একটু পার্টিসিপেট করেন যে ক্লাস বোঝা যাচ্ছে কিনা। ওকে, আর প্রশ্ন থাকলে অবশ্যই প্রশ্ন করবেন, আমরা প্রশ্ন করাকে হাইলি অ্যাপ্রিসিয়েট করি। আচ্ছা এবার যে বিষয়টা সেটা হচ্ছে তাহলে সমনটা চূড়ান্ত, আমরা প্রথম দেখলাম আরজি দাখিল হওয়ার পরে কি হলো, তারপর সমন দাখিল হওয়ার পরে মানে সমন জারি হওয়ার পরে এখন কি হবে। সমন জারি হওয়ার পর ওই যে আমরা একটা কথা বলছিলাম, হে আর দ্য আদার পার্টিস, অন্যকে শুনতে হবে, না শুনে তো আপনি একপক্ষিক রায় দিতে পারেন না, এক পক্ষকে শুনে তখন এটা কি ইনজাস্টিস হয়। তার মানে এখন যেহেতু অন্যকে শুনতে হবে, তার মানে হচ্ছে তাকে একটা দিন ধার্য করবে যেই দিনে তাকে হাজির হতে হবে। তো এইখানে তিনি কি নিয়ে হাজির হবেন, এমনি এমনি কি হাজির হবেন না, তিনি হাজির হবেন যে বিষয়টা সেটা হচ্ছে লিখিত জবাব, বা যেটাকে আমরা রিটেন স্টেটমেন্ট বলি, লিখিত জবাব। তাহলে একজনে প্রশ্ন করেছেন লিখিত জবাব কখন দিবে, লিখিত জবাব এই সমন জারির পরে এসে দিবে, ঠিক আছে। আচ্ছা তাহলে কি করবে, লিখিত জবাব নিয়ে তার হাজির হতে হবে। এখন লিখিত জবাব, তাহলে ওই যে বললাম যে দিনটা মনে রাখতে হবে, কারণ দিন থেকে প্রশ্ন আসে, টাইম ফ্রেম থেকে প্রশ্ন আসে বার কাউন্সিল জুডিশিয়ারিতে। ওকে, তাহলে কি করতে হবে, লিখিত জবাব নিয়ে, লিখিত জবাব দিয়ে কি করতে হবে, লিখিত জবাব নিয়ে হাজির হতে হবে। এখন এই লিখিত জবাব নিয়ে হাজির হবে কত দিনের মধ্যে, কখন হাজির হবে, এই বিষয়টা আমরা একটু দেখবো। লিখিত জবাব রুল অন, রুল অনে বলা আছে লিখিত জবাব নিয়ে হাজির হতে হবে আপনার কয় দিনের মধ্যে, 30 দিন, 30 কার্য দিবস, 30 কার্য দিবসের মধ্যে লিখিত জবাব নিয়ে হাজির হতে হবে। এখন এই 30 কার্য দিবসের মধ্যে যদি লিখিত জবাব নিয়ে হাজির না হতে পারে তাহলে আদালত আরো 30 কার্য দিবস বাড়াতে পারে, 30 দিন দিতে পারে, আরো 30 দিন। তাহলে প্রথম 30 কার্য দিবসের মধ্যে লিখিত জবাব নিয়ে হাজির হবে, এই দিনটা ফেল হলে, 30 দিনের মধ্যে ফেল হলে পরবর্তী 30 দিন আদালত দিতে পারে। তাহলে এখন যদি প্রশ্ন আসে লিখিত জবাব দিতে মোট কতদিন আদালত দিতে পারে, মোট 60 দিন। তাহলে মোট 60 দিন হচ্ছে আদালত দিতে পারে, ঠিক আছে। তাহলে লিখিত জবাব দেওয়ার জন্য এখন কথা হচ্ছে এই যে কার্য দিবস কোন দিন থেকে 60 দিন, কোন দিন থেকে 60 দিন, এইটা কিন্তু লিখিত জবাব অর্ডার 8, অর্ডার 8 এ লিখিত জবাব সম্পর্কে বলা আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে দেখেন রুল অন, অর্ডার 8 এর রুল অনে বলা আছে 30 কার্য দিবসের মধ্যে আপনার কি করতে হবে, লিখিত জবাব দিতে হবে। 30 কার্য দিবসের মধ্যে না পারলে আদালত আরো 30 দিন বাড়াতে পারে, খুব সুন্দর কথা। কিন্তু কথাটা হচ্ছে এটা কিন্তু আইনে বলা নাই, এই অর্ডারে সিবিসি তে বলা নাই যে এই যে কার্য দিবস, এই কার্য দিবস কোন দিন থেকে আপনি গণনা শুরু করবেন, ঠিক আছে। আপনি কোন দিন থেকে, যেদিন আর্জি দিচ্ছে সেই দিন, না যেদিন সমন দিচ্ছে সেই দিন, ঠিক আছে, কোন দিন থেকে আপনি গণনা শুরু করবেন। যদি কেউ জানেন একটু অ্যান্সারটা করবেন, না পারলে আমি বলে দেব অবশ্যই। ওকে, তাহলে লিখিত জবাব আপনার দেওয়ার জন্য মোট 60 কার্য দিবস সময় পাবেন, এই 60 কার্য দিবসের মধ্যে লিখিত জবাব দিতে হবে। এই 60 কার্য দিবসের মধ্যে যদি আপনি লিখিত জবাব না দিতে পারেন তাহলে কি হবে, এক্সপার্টি ডিসপোজাল, ঠিক আছে। আপনার মামলাটা কি হবে, একপাক্ষিক ভাবে ডিসপোজাল হবে বা একপাক্ষিক শুনানি হবে, ঠিক আছে, এক্সপার্টি ডিসপোজাল হবে। ওকে, এটা বোঝা গেল। এরপর যে বিষয়টা সেটা হচ্ছে এই লিখিত জবাব যখন আপনি দিবেন তখন কিন্তু আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, জারির পরে, আচ্ছা জারির পরে লিখেছেন, হ্যাঁ জারির পরে থেকে 30 দিন, অন্য 60 দিন, অন্য কার কি মতামত আছে। তাহলে আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, আমরা কিন্তু অর্ডার 6 পড়েছি, অর্ডার 6 অলরেডি পড়েছি। এই অর্ডার 6 এ একটা বিষয় বলা আছে, অর্ডার 6 এর রুল অন। এখন আমরা কি দেখতেছি, অর্ডার 6 এর রুল অন, এইখানে একটা কথা বলা আছে প্লিডিংস। এই প্লিডিং দ্বারা কি বোঝায়, এই প্লিডিংস দ্বারা বোঝায় হচ্ছে আরজি বা লিখিত জবাব। তাহলে প্লেইন্ট এবং প্লিডিংস উভয়টাই দ্বারা বোঝায়, প্লেইন্ট এবং রিটেন স্টেটমেন্ট উভয়টাই দ্বারা বোঝায় প্লিডিং। এখন প্লিডিং যেহেতু আমরা বুঝছি অর্ডার 6 এ, অর্ডার 6 এর অর্ডার 8 এর সাথে একটা সম্পর্ক আছে। কি সম্পর্ক, ওই যে কিছু বিষয় বললাম,
যে সমন জারির তারিখ হতে 60 দিন। অন্যরা কে কি কমেন্ট করেন দেখি। সমন রিসিভ করার পর থেকে, এই যে সমন রিসিভ করার পর থেকে 60 দিন। থ্যাংক ইউ। সমন জারির থেকে না, সমন রিসিভ করার পর থেকে। ঠিক আছে, আপনাদের যে জামিল আইডিটা, এই আইডিটাকে থ্যাংক ইউ, আপনারা হচ্ছে কারেক্ট অ্যান্সার করেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, যদিও তিনি আমাদের যে আইডিটা থেকে কারেক্ট অ্যান্সার এসেছে তিনি আমাদের প্রাইভেট ব্যাচের শিক্ষার্থী। থ্যাংক ইউ। ওকে, তাহলে যে বিষয়টা বললাম যে থ্যাংক ইউ, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি পেরেছেন। তাহলে কি করতে হবে, যে এই যে লিখিত জবাব, এই লিখিত জবাবের যে 60 দিনের মধ্যে দিতে হবে সর্বোচ্চ, এটা হচ্ছে সমন যেদিন রিসিভ করলো, এই রিসিভ করার পর থেকে 60 দিন। থ্যাংক ইউ। এটা কিন্তু সিবিসি তে বলা একটা। আর 2 নম্বর যে বিষয়টা দেখেন, আমরা বলেছি যে অর্ডার 6 যখন পড়েছিলাম তখন বলেছিলাম কিছু কমন বিষয় আছে যেগুলো প্লেইনটের সাথেও যায়, রিটেন স্টেটমেন্টের সাথেও যায়। এই রকমের একটা কমন বিষয়গুলোই হচ্ছে এই অর্ডার 6 এ আনা হয়েছে। তো এই অর্ডার 6 এ যে সকল কমন বিষয়গুলো আনা হয়েছে, এই কমন বিষয়ের মধ্যে এই যে রুল 2, রুল 14 অলরেডি আমরা পড়েছি, রুল 15, এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। রুল 2 তে কি বলা ছিল, এইখানে থাকবে ম্যাটেরিয়াল ফ্যাক্টস। তার মানে রিটেন স্টেটমেন্ট যখন লিখবে, এই রিটেন স্টেটমেন্ট কে লিখবে, বি, আমাদের গল্পের বি লিখবে রিটেন স্টেটমেন্ট। তাহলে বি যখন লিখবে, তাহলে বি রিটেন স্টেটমেন্টটা কিভাবে লিখবে, এইটা আমরা দেখব অর্ডার 8 এবং অর্ডার 6 অনুযায়ী। ঠিক আছে, তাহলে অর্ডার 6 অনুযায়ী আমরা একটু দেখি তার কি করতে হবে, ম্যাটেরিয়াল ফ্যাক্ট লিখতে হবে, মূল বিষয়বস্তুটাকে তুলে ধরতে হবে, ঘটনা যে বিষয়বস্তু সেটা তুলে ধরতে হবে। রুল 14 অনুযায়ী কার কার স্বাক্ষর করতে হবে, কার সত্যতা প্রতিপাদন করতে হবে, এই বিষয়গুলো অলরেডি আমরা দেখেছি। তাহলে আরজিতে যেভাবে সত্যতা যে যে প্রতিপাদন করে, যে যে স্বাক্ষর করে, এই লিখিত জবাবটা শেষে স্বাক্ষর করবে, সেই ব্যক্তি সত্যতা প্রতিপাদন করবে। তাহলে কিন্তু এই একটা দেখে কিন্তু দুইটা শেষ করে দিলাম। ঠিক আছে, একটা করে দুইটা কাজ শেষ করে দিলাম। ঠিক আছে, আশা করি বুঝেছেন, আলাদা আলাদা ভাবে আর ডিসকাশন করলাম না। এখন এই অর্ডার 8 এর যে বিষয়গুলো দেখবো রিটেন স্টেটমেন্টের সাথে, আমাদের তো আসলে যেগুলো প্রয়োজন নাই, যেখান থেকে প্রশ্ন না আসে বা আসে না, সেই বিষয়গুলো দেখার কোনো প্রয়োজন নাই। আমরা যেগুলো পড়তেছি এর বাইরে প্রশ্ন আসবে না এবং এখান থেকেই প্রশ্ন আসবে। এখন আমরা যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে একটা কনসেপ্ট আছে যেটাকে আমরা বলি সেট অফ। রুল 6, সেট অফ। এই সেট অফ বিষয়টা কি সেটা একটু আমরা দেখি। আচ্ছা, অনেকে শেয়ার দিচ্ছেন, শফিক ভাই অসংখ্য ধন্যবাদ, কামরুন্নার আপু অসংখ্য ধন্যবাদ, ডান লিখতেছেন এবং কামরুন্নার আপু খুব সুন্দরভাবে পার্টিসিপেট করতেছেন আজকের ক্লাসে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জামিল উনিও পার্টিসিপেট করতেছেন আজকের ক্লাসে, অন্য যারা করতেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ। এবং আপনারা হচ্ছে যদি কিছু না বুঝেন অবশ্যই জিজ্ঞেস করবেন, কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করবেন এবং আপনারা ক্লাসটি শেয়ার দিবেন, অবশ্যই শেয়ার দিয়ে ডান লিখবেন। আর আপনারা কে কোথা থেকে যুক্ত হলেন একটু জানাবেন। ওকে, আর আপনাদের যে সকল বন্ধু বার কাউন্সিল প্রিলি প্রিপারেশন নিচ্ছে তাদেরকে মেনশন করতে পারেন চাই। তাহলে এখন আমরা যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে সেট অফ। তাহলে সেট অফ কি, এই সেট অফের জন্য এত আলোচনা করার প্রয়োজন নেই, মনে রাখবেন সেট অফ কোথায় আছে। ঠিক আছে, এখন সেট অফটা হচ্ছে পারস্পরিক দাবি পরিশোধের যে দাবি, পারস্পরিক দেনা পরিশোধের দাবি, পারস্পরিক দায় বা পারস্পরিক দেনা পরিশোধের দাবি। এটা কি, ধরেন এই যে এ যদি কোনো টাকার মোকদ্দমা করে, কোনো টাকা আদায়ের মোকদ্দমা করে, দেখা যায় উভয়ের কাছে দেনা আছে, উভয়ের কাছে দেনা আছে, তখন এই রিটেন স্টেটমেন্ট দিতে এসে বিরও যে দেনা আছে এর কাছে, এই বিষয়টা উল্লেখ করাকেই বলা হয় পারস্পরিক দাবি কি, দেনা পরিশোধের দাবি। ঠিক আছে, বা দায়ের দাবি, যেটাকে আমরা বলি সেট অফ। তাহলে রিটেন স্টেটমেন্টে আপনি কি করতে পারবেন, বাদীর কাছে যদি আপনার কাছে কোনো দাবি থাকে আর্থিক, সেই বিষয়টাকে আপনি উল্লেখ করতে পারবেন। সুনির্দিষ্ট যদি কোনো দাবি থাকে বাদীর কাছে, সেই দাবিটা আপনি নতুন একটা মোকদ্দমা না করে বরঞ্চ রিটেন স্টেটমেন্টে সেটা উল্লেখ করতে পারবেন। তাহলে নতুন মামলা না করে আপনি কি করতে পারবেন, রিটেন স্টেটমেন্টে সেটা উল্লেখ করে আপনার সেই দাবিটা সমন্বয় করার একটা সুযোগ এখানে রাখা হয়েছে। তাহলে দেখেন রিটেন স্টেটমেন্টে আপনি যখন এই দাবিটা করবেন তখন কিন্তু এটা অন কাইন্ডস অফ প্লেইন্টের মতো হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এইটা কিন্তু একটু প্রশ্ন আসতে পারে আপনাদের যারা ভাইবা দিবেন, বা যে রিটেন স্টেটমেন্টে প্লেইন্টের মতো দাবি করা যায় কিনা, কোথায় দাবি করা যায়, এইটা একটু মনে রাখবেন। তাহলে এটা সেট অফের মাধ্যমে করা যায়। ঠিক আছে, আচ্ছা এরপরে যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে রুল 10। রুল 10 এ বলা আছে, এইখানে বলা আছে প্রোনাউন্সমেন্ট অফ জাজমেন্ট বা রায় ঘোষণা। এখন আদালত আপনাকে যখন নির্ধারিত সময় দিবে, নির্ধারিত সময় দিয়ে যদি বলে যে আপনি এই সময়ের মধ্যে আপনার কি করতে হবে, লিখিত জবাব দিতে হবে, নির্ধারিত সময়, লিখিত জবাবের জন্য যদি নির্ধারিত সময় সিলেক্ট করে দেয় আদালত,
এই লিখিত জবাবের জন্য নির্ধারিত সময় আপনি কি করলেন, লিখিত জবাব দিতে পারলেন না, তখন আদালত কিন্তু কি করতে পারবে, রায় ঘোষণা করতে পারবে। কি করতে পারে আদালত, রায় ঘোষণা করতে পারে। তাহলে আদালত আপনি যখন নির্ধারিত সময় দিল লিখিত জবাব দেওয়ার জন্য, বা আদালত রুল 9 অনুযায়ী অতিরিক্ত লিখিত জবাব চাইতে পারেন, অতিরিক্ত লিখিত জবাব দিতে ব্যর্থ হলেন অথবা লিখিত জবাব দেওয়ার নির্ধারিত সময়ের মধ্যে দিতে ব্যর্থ হলেন, তখন আদালত কি করতে পারে, আদালত রায় ঘোষণা করতে পারে এই রুল 10 অনুযায়ী। তাহলে দেখেন রিটেন স্টেটমেন্ট দিতে আপনি ব্যর্থ হলে তখন আদালত নির্ধারিত সময়ের মধ্যে আদালত রায় ঘোষণা করে দিতে পারেন। তাহলে এই হচ্ছে এই 3টে স্টেপ আজকে আমরা দেখার মতো ছিল, বা এই 3টে স্টেপ আমরা আজকে দেখলাম। তাহলে আমরা একটু রিপিট করব, অর্থাৎ খুব সংক্ষেপে রিপিট করব। যারা শুরু থেকে ক্লাসটা মিস করেছেন অথবা যারা করতে পারেন নাই শুরু থেকে, তারা একটু রিপিট করব, তারা একটু শুনবেন। আরেকটা বিষয়, একটা বিষয় একটু এক্সট্রা বলে দিই, সেটা হচ্ছে যখন আপনি মামলাটা করবেন, এই যে মামলাটা করলো সেখানে তার সমগ্র দাবি ইনক্লুড করতে হবে। একটা আর্জি হোক বা যদি আপনি মামলাটা করতে চান, এই মামলায় আপনার যত প্রকারের দাবি আছে ওই রিলেটেড, মামলা রিলেটেড, ওই অধিকার রিলেটেড সব দাবিগুলো ইনক্লুড করতে হবে। আপনি যদি কোনো দাবিকে বাদ দেন তার মানে হচ্ছে এটাকে কিন্তু আপনি কি করতেছেন, এটাকে বলা হয় কনস্ট্রাকটিভ রেস জুডিকাটা, ঠিক আছে, যে আপনি এটাকে নিজেই ইগনোর করে যাচ্ছেন। সুতরাং এটাকে আবার পরবর্তী মামলায় দাবি তুলতে পারবেন না। এই যে বিষয়টা যে সমগ্র দাবি তুলতে হবে, এই সমগ্র দাবির বিষয়টা বলা আছে অর্ডার টু রুল 2-তে, অর্ডার টু রুল 2-তে। তাহলে আমরা এইটাও একটু মনে রাখবো যে যখন আপনি একটা মোকদ্দমা করবেন তখন আপনার সমগ্র দাবিটা নিয়ে মোকদ্দমা করতে হবে, ঠিক আছে। আচ্ছা, না 60 দিনের মধ্যে ম্যান্ডেটরি, এরপরে টাইম বাড়ানোর কোনো সুযোগ নাই, এটা ম্যান্ডেটরি, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, তাহলে এখন আমরা যে বিষয়টা বললাম যে আমরা একটু রিপিট করব, আপনারা একটু রিপিট করি আমরা, যে আমরা কিভাবে কি পড়েছি। দেখেন আমরা সবকিছু বাদ দিলাম, আমরা আজকে একটা গল্প শিখতেছিলাম। এই গল্পে হচ্ছে আমরা দুইটা চরিত্র নিয়েছিলাম, এ এবং বি। এ একটা মোকদ্দমা করবে বির বিরুদ্ধে। মোকদ্দমার জন্য তার প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে তিনি কোন ধরনের মোকদ্দমা করবেন। যেহেতু তিনি সম্পত্তি থেকে চ্যুত হয়েছেন, এই কারণে তিনি সম্পত্তি অধিকার উদ্ধারের মোকদ্দমা করবেন। তাহলে সম্পত্তি যে একটা উদ্ধার কি একটা দেয়ানি বিষয়, এটা বলা আছে সেকশন 9-এ, এই কারণে একটা দেয়ানি মোকদ্দমা করবেন। ওকে, এখন দেয়ানি মোকদ্দমাটা উনি কিভাবে করবেন, দেয়ানি মোকদ্দমা তিনি কিভাবে করবেন, তিনি দেয়ানি মোকদ্দমা করবেন রুল 26 অর্ডার 4 অনুযায়ী উনি একটা আরজি দাখিলের মাধ্যমে দেয়ানি মোকদ্দমা করবেন। এই আরজিতে উনি কিভাবে লিখবেন, এইটা বলা আছে অর্ডার 6 এবং অর্ডার 7-এ। আরজিতে উনি কিভাবে লিখবেন, আরজিতে কি কি পার্টিকুলারস থাকবে সেটা আমরা দেখলাম, কিভাবে আরজিটা গ্রহণ করবে সেটা আমরা দেখলাম, কার কাছে আরজিটা দিতে হবে সেটা দেখলাম, আরজিতে কার সিগনেচার থাকবে, কার সত্যতা প্রতিবেদন থাকবে সেটা আমরা দেখেছি। এরপর আমরা যে বিষয়টা দেখলাম সেটা হচ্ছে এরপরে স্টেপটা কি হবে। যখন আরজিটা 3টা স্টেপ হতে পারে, একটা হতে পারে আরজিটাকে ফেরত দিতে পারে, আরজিটাকে বাতিল করতে পারে, আরজিটাকে গ্রহণ করে পরবর্তী পদক্ষেপ নিতে পারে। তাহলে আরজি গ্রহণ করার পর পরবর্তী পদক্ষেপ কি দেখলাম আমরা, অর্ডার 5 দেখলাম, সমন জারি। সমন কতদিনের মধ্যে জারি করতে হবে, কে উত্তর দিতে পারবেন, সমন কতদিনের মধ্যে জারি করবে, সমন কতদিনের মধ্যে জারি করবে, ঠিক আছে, সমন কতদিনের মধ্যে জারি করবে। আচ্ছা, একটা প্রশ্ন করেছেন জারি এবং রিসিপ্টের মধ্যে পার্থক্য কি, ঠিক আছে। জারি এবং রিসিপ্টের মধ্যে পার্থক্য হচ্ছে কি, আপনি জারি করতে গেলেন তার মানে হচ্ছে আপনি জারির প্রক্রিয়া আছেন, কিন্তু আপনি রিসিপ্ট কেউ করলো না, তখন তো এটাকে রিসিপ্ট হলো না। রিসিপ্ট করতে হলে কি লাগবে, হ্যাঁ, সমনটা সম্পূর্ণরূপে আপনি জারির প্রক্রিয়া এবং রিসিভের মধ্যে একটা পার্থক্য আছে, জারির প্রক্রিয়া এবং রিসিভের মধ্যে, কিন্তু সমনটা সম্পূর্ণভাবে জারি এবং রিসিভের মধ্যে কোনো পার্থক্য নেই। তাহলে কি এই কারণে সমনটা যেদিন রিসিভ করা হলো সেদিনই জারি হয়েছে বলে ধরে নেওয়া হবে, কিন্তু এই রিসিভ করাটা আবার ডকুমেন্টারি রিসিপ্ট হতে হবে, অর্থাৎ এইখানে কি থাকতে হবে, এইখানে যে রিসিপ্টের কপিতে সিগনেচার থাকতে হবে, তখন বলা হবে যে এটা রিসিভ করেছে, ঠিক আছে। আর জারির প্রক্রিয়া আলাদা বিষয়। আরেকটা বিষয় বলি, সেটা হচ্ছে আপনার যে রিসিপ্ট জারির প্রক্রিয়া কিন্তু শুরু হয় এই যে যখন থেকে শুরু করেন সমনের জারিটার প্রসিডিউরটা, সেটা জারির প্রক্রিয়া শুরু। তাহলে জারির প্রক্রিয়া এবং রিসিভের মধ্যে পার্থক্য আছে, কিন্তু জারি সম্পূর্ণ জারি এবং রিসিভের মধ্যে কোনো পার্থক্য নাই। ওকে, আশা করি বুঝেছেন। আচ্ছা, আর বিষয়টা আরো ক্লিয়ার করার জন্য আপনার ওই উত্তরটা নিয়ে নেয়, সরি 5 কার্য দিবস, থ্যাংক ইউ, 5 কার্য দিবস, থ্যাংক ইউ। ওকে, তাহলে এই অর্ডার 5 সমনটা জারি আপনার কতদিনের মধ্যে করতে হবে সেটা আমরা দেখলাম। এরপরে আমরা যে বিষয়টা দেখলাম সেটা হচ্ছে রিটেন স্টেটমেন্ট 8 এবং 6, এটা আমরা দেখলাম। এরপরে এর মধ্যে আছে আমরা একটু পার্থক্য বা সম্পর্ক এই বিষয়গুলো দেখলাম। তারপর হচ্ছে আমরা একটু নেজারাত শাখা কি, তারপর হচ্ছে সেরেস্তাদার কোথায় বলা আছে, সেরেস্তাদার
কে, এই বিষয়গুলো আমরা মোটামুটি আজকে আলোচনা করেছি। তাহলে দেখেন যে বিষয়টা সেটা হচ্ছে একটা ক্লাসে কিন্তু আমরা অনেক বিষয় নিয়ে আলোচনা করেছি, অনেক ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করেছি। তাহলে আমরা আজকের আলোচনাকে 3টে স্টেপে ভাগ করেছি। আজকের গল্পটাকে মানে আজকের অংশটাকে, গল্পটা চলতে থাকবে ক্লাস শেষ না হওয়া পর্যন্ত। তাহলে আজকের অংশটাকে প্রথম দেখলাম একজন ব্যক্তি কিভাবে দেওয়ানি মামলা করতে পারে। তারপর আমরা যে বিষয়টা দেখলাম যে একজন ব্যক্তি আপনার কিভাবে হচ্ছে সেকেন্ড স্টেপটা দেখলাম একজন ব্যক্তি মামলা করার পরবর্তী পদক্ষেপটা কি হবে। তারপর হচ্ছে লিখিত জবাবটা আসলে কে দিবে বা কিভাবে দিবে, বা যার বিরুদ্ধে মোকদ্দমা করবে তার কর্তব্যটা কি। এই বিষয়গুলো হচ্ছে আমরা দেখলাম। নেক্সট দেখবো হচ্ছে এর পরবর্তী স্টেপ গুলো কি। এই যে এ এবং বির মধ্যে যে মোকদ্দমা, এ এবং বির মধ্যে মোকদ্দমার নেক্সট স্টেপ গুলো কি। আমরা ক্লাস শেষ করার আগে আরেকটা একটু প্রশ্ন করি, সেটা হচ্ছে আরজি যে রিজেকশন অফ প্লেইন বা আরজি বাতিল বা আরজি প্রত্যাখ্যান, এই আরজি প্রত্যাখ্যানে আমরা দেখলাম যে 5টা গ্রাউন্ড আছে মোট, এখানে 3টা গ্রাউন্ডের সময় দিবে। এই সময়টা কতদিন দিতে পারে সর্বোচ্চ, একটু কমেন্ট করবেন, ঠিক আছে? আচ্ছা, একটু কমেন্ট করে জানাবেন যে কতদিন সময়টা দিতে পারে। দেখি কে কে কারেক্ট অ্যান্সার করতে পারেন এবং কে কে ক্লাসে ছিলেন বা মনোযোগী ছিলেন। আর যে বিষয়টা বলবো, আপনারা হচ্ছে কাইন্ডলি আজকের লাইভটা শেয়ার করে দিবেন। আপনাদের ক্লাস কেমন লাগলো একটু জানাবেন কমেন্টে অবশ্যই। আপনাদের যারা বন্ধুরা আছে যারা বার কাউন্সিল প্রিলি প্রিপারেশন নিচ্ছে তাদেরকে একটু মেনশন করবেন বা তাদেরকে ইনফর্ম করবেন আমাদের আজকের এই ক্লাসের মধ্য দিয়ে আমাদের প্রিলি ব্যাচ শুরু হয়েছে। আপনারা যদি কেউ আমাদের এই ব্যাচে যুক্ত হতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন। ওকে, তাহলে আমরা ক্লাসটা শেষ করব। দেখে আপনাদের কমেন্ট। হ্যাঁ, আপনারা অনেকেই কারেক্ট উত্তর দিয়েছেন। মেহেদি হাসান ভাই 21 দিন, জামিল 21 দিন, শফিক ভাই 21 দিন। থ্যাংক ইউ। তাহলে আপনারা ক্লাসটা করেছেন, তাহলে আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের যদি অন্য কোনো রিকোয়েস্ট, অন্য কোনো ক্লাস বা অন্য কোনো বিষয় বলার থাকে আপনারা কমেন্টে মেনশন করতে পারেন, আমরা পরে দেখব। আর আপনারা যদি আমাদের বার কাউন্সিল প্রিলি ব্যাচ বা অন্য বিষয় সম্পর্কে যদি কিছু জানতে চান, আপনারা আমরা একটা নাম্বার লিখে দিচ্ছি। নাম্বারে আপনাদের যে কোনো বার কাউন্সিল বা বিজিএস প্রিপারেশনের যে কোনো ব্যাচ সম্পর্কে বা কোনো তথ্য যদি জানতে চান সেক্ষেত্রে, বা জুরিস্ট একাডেমি সম্পর্কে, সেক্ষেত্রে যোগাযোগ করতে পারেন। আপনি একটু কমেন্টে জানাবেন ক্লাস কেমন লাগলো এবং হচ্ছে আপনাদের যে উৎসাহ বা অনুপ্রেরণা পাবো আমরা আরো ক্লাস নেওয়ার জন্য। ওকে, আচ্ছা, একজনে কমেন্ট করেছেন মাশরাফি তাসিন, অসাধারণ ক্লাস, থ্যাংক ইউ। কামরুন্নার আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি একদম ভাই প্লিজ ক্লাসটা লিংক দিন। হ্যাঁ, অবশ্যই ক্লাসের লিংকটা আমি দিয়ে দেবো, অবশ্যই দিয়ে দেবো। আচ্ছা, হ্যাঁ, সুখদেব সরকার দাদা 21 দিন, থ্যাংক ইউ। আচ্ছা, আপনারা একটু ক্লাস কেমন লাগলো একটু জানাবেন এবং হচ্ছে আপনাদের কিছু কমেন্ট পড়ার আমি চেষ্টা করবো, দেখি অন্য কোনো প্রশ্ন আছে কিনা। ওকে, ক্লাস কেমন লাগলো একটু জানাবেন। আচ্ছা, ঠিক আছে, অন্য কোনো যদি রিকোয়েস্ট থাকে সেটাও বলবেন। আমরা আজকে এমসিকিউ ক্লাস কি স্যার আপনি নেবেন? হ্যাঁ, মেহেদি হাসান ভাই, হ্যাঁ, এমসিকিউ ক্লাস আমি নিব। জামিল, থ্যাংক ইউ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ওকে, তাহলে অনেকেই ক্লাস দেখছেন, এখনো হচ্ছে অনেক ক্লাসে উপস্থিত আছেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ এই কষ্ট করে এই শীতের রাত্রে, অনেক রাত্রে এখন, আপনাদের ক্লাস করার জন্য এবং আমাদের ক্লাস পার্টিসিপেট করার জন্য। তো আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনার যদি অন্য কোনো প্রশ্ন, অন্য কিছু জানার থাকে এই নাম্বারে কল দিতে পারেন। আর আপনাদের হচ্ছে জন্য শুভকামনা। ইনশাল্লাহ 26 তারিখ আমরা একটা রিচেন ব্যাচের ক্লাস দিব ফ্রি। ওই দিনটার জন্য অপেক্ষা করুন, সেই দিন আবার দেখা হবে। হ্যাঁ, ক্লাস খুব ভালো হয়েছে, থ্যাংক ইউ আপু, এক্সেলেন্ট ক্লাস ব্যাচ। রেজা ভাই অসংখ্য ধন্যবাদ, অল্পতে অনেক ভালো, খুব ভালো করেছেন, থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ স্যার আপনাকে। সুন্দর একটা আমাদের সুন্দর একটি ক্লাস পড়েন, থ্যাংক ইউ কামরুন্নার আপু। এর পরের ধাপগুলো সংক্ষেপে বলবেন প্লিজ। হ্যাঁ, এর পরের ধাপগুলো হচ্ছে হ্যাঁ, এর পরের ধাপগুলো আস্তে আস্তে বলে দেবো, কোনো সমস্যা নেই। আচ্ছা, ডান শফিক ইসলাম, থ্যাংক ইউ। যারা এখনো শেয়ার দিচ্ছেন একটু ডান লিখবেন কাইন্ডলি, কারণ এই ক্লাসটা এবং 26 তারিখের ক্লাসটা যারা দিবেন তাদের জন্য হচ্ছে প্র্যাকটিক্যাল আমরা কিছু সেশন রেখেছি, আপনারা জেনে খুশি হবেন। এটা সেশনটা হচ্ছে আদালতের যে খুঁটিনাটি প্র্যাকটিক্যাল যে বিষয়গুলো আছে, এখানে আমরা বিজ্ঞ আইনজীবী এবং হচ্ছে যারা বর্তমানে জুডিশিয়াল সার্ভিসে কর্মরত আছেন এদের দিয়ে এই সেশনটা পরিচালিত হবে বা এই কোর্সে আপনি একদম ফ্রি বিনামূল্যে পড়ার সুযোগ পাবেন বা বিনামূল্যে ক্লাস করার সুযোগ পাবেন। থ্যাংক ইউ। আপনারা যারা আজকে ক্লাসে এখনো 37 প্লাস ব্যক্তি আমাদের ক্লাসটা দেখতেছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা আপনাদের মূল্যবান সময়টা এই ক্লাসে ব্যয় করেছেন, এই কারণে ধন্যবাদ। আপনারা যারা পার্টিসিপেট করেছেন, অনেক নাম করেছি, সবার নামগুলো আসলে মনে নেই, যারা করেছেন সবাইকে আমার পক্ষ থেকে থ্যাঙ্কস এবং আপনাদের জন্য শুভকামনা রইল। আমাদের জন্য দোয়া করবেন, জুরিস্ট একাডেমির জন্য দোয়া করবেন। যে কোনো সহায়তা এবং যে কোনো হেল্প অ্যান্ড সাপোর্টের জন্য আপনারা এই নাম্বারে অথবা আমাদের জুরিস্ট একাডেমির আইডিতে যোগাযোগ করতে পারেন। শুভরাত্রি, আপনাদের সকলের জন্য শুভকামনা।
আমরা এখানেই বিদায় নিচ্ছি। শুভরাত্রি। আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।